দেরি করছি না, সবাইকে অনুরোধ করব বরাবর মতো শুরু থেকে মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবার জন্য। জুবায়ের থাকে ঢাকা শহরের কোন একটি ফ্ল্যাট বাসায়। বাসাটা কোন এলাকায় সেই নাম বললে আপনারা অনেকেই হয়তো চিনে যাবেন, তবে ব্যক্তিগত সমস্যার কারণে সে নাম বলতে চাচ্ছিল না কোন এলাকা। পরিবারে ছিল ওর বাবা, মা, ছোট বোন আর জুবায়ের। আজকে এই ঘটনাটা ওর জীবনের এমন একটি ঘটনা যা মনে পড়লে আজও তার গা শিউরে ওঠে। 2017 সাল। জুবায়ের বাবা তখন চাকরি থেকে রিটায়ার করেন। তো চাকরি রিটায়ারের পর পেনশনে কিছু টাকা পেয়ে তিনি একটি ফ্ল্যাট কিনবার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই মুহূর্তে ওদের বাজেট অনুযায়ী তেমন ফ্ল্যাট খুঁজে পাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পর একটি ফ্ল্যাট পায় ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির আশেপাশে কোন একটা এরিয়াতে। বিল্ডিংটা ছিল 10 তালা। 9 তালায় যে একটি ফ্ল্যাট আছে সেখানকার মালিক অল্প কিছুদিন সেই ফ্ল্যাটটা থেকেছিল, তারপর তিনি তা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মূলত উনি কানাডা চলে যাবেন বিধায় এই সিদ্ধান্ত নেন তিনি। যাই হোক, প্রথমবারের মতো ফ্ল্যাটটা দেখতে যান জুবায়ের এবং ওর বাবা। খুব সুন্দর একটি ফ্ল্যাট, রুমগুলো বেশ বড় বড় ছিল, তবে মালিক চাচ্ছিল খুব দ্রুত এটা বিক্রি করে দিতে। একটি বিষয়ে জুবায়ের বাবার বেশ ভালো লাগে, তা হলো ওনাদের উপরের তলায় সেই ফ্ল্যাটের ছাদ ছিল এবং ছাদের পাশে খুব সুন্দর একটা মসজিদ ছিল। প্রথম দিন মোটামুটি রাতের বেলা যতটুকু তারা দেখেছে ফ্ল্যাটটা ভালোই লেগেছে তাদের, কিন্তু প্রতিটা রুম ঘুরবার পর জুবায়ের একটা বিষয় চোখে পড়ে। সে দেখে একটি রুমের দেয়ালের কয়েকটা কর্নারে, মানে কর্নার বলতে হচ্ছে কয়েকটা পাশে সে দেখছে যে পেরেক দিয়ে কাগজের মতো কিছু একটা গাঁথা। আর দুইটা যে বারান্দা ছিল, বারান্দার ঠিক উপরে গেটের এখানে উপরে দেখা লেমিনেটিং করা কাগজে আরবি চিহ্নিত অঙ্কন করা কিছু একটা ঝুলানো রয়েছে। তো সে এটা দেখে স্বাভাবিকভাবেই নেয়, ভাবে আগে যিনি মালিক ছিলেন তারা হয়তো এমনিতে এগুলা লাগিয়েছিল। প্রায় 2 মাস পর গিয়ে জুবায়ের তার পরিবার নিয়ে সেই ফ্ল্যাটে ওঠে। প্রথম দিন ওরা বাসা গোছানো নিয়ে অনেক ব্যস্ত ছিল, এছাড়া রান্নাঘরে চুলাটাও লাগানো হয়নি। তো বাহির থেকে জুবায়ের ওদের বাসা যারা ছিল তাদের জন্য খাবার দাবার নিয়ে আসে এবং এনে সেই রান্নাঘরে সেই প্যাকেটটা রাখে। খাবার আনার প্রায় আধা ঘন্টা পর সবাই যখন খেতে যাবে, জুবায়ের মা দেখে রান্নাঘরে যেখানে খাওয়া রাখা ছিল সেখানে তা নাই। উনি তো বেশ অবাক যে খাওয়াটা গেল কোথায়। পুরো বাসায় খোঁজাখুঁজি করে যখন খাওয়াটা পাচ্ছিল না, তখন জুবায়ের বাবা বলে যে হয়তো জানলা দিয়ে বিড়াল আসছিল, খাওয়া মনে হয় নিয়ে গেছে। তো এটা উনি একটু তাচ্ছিল্য সুরেই বলছিল। পরবর্তীতে আবার খাবার এনে ওনারা খায়। তবে সব থেকে ভয়ানক বিষয় হলো সবাই ঘুমিয়ে যাওয়ার পর জুবায়ের বাবা তিনি ঘুমানোর কিছুক্ষণ পর তার টয়লেট চাপে। তো তিনি ওয়াশরুমে যখন যাবেন, ওনার রুমে যে ওয়াশরুমে যাবেন, তখন ওয়াশরুমে যাওয়ার সময় তিনি ডাইনিং যে রুমটা ছিল পাশে, সেখান থেকে এমন একটা আওয়াজ আসছিল মনে হচ্ছিল সেখানে কেউ খাবার খাচ্ছে। তিনি ওয়াশরুম থেকে বের হয়ে আবার একই ধরনের আওয়াজ পায়। ঘড়িতে তখন তিনি দেখেন যে রাত 2টা। ওনার স্ত্রীকে ঘুম থেকে ডাক দিলে তিনিও একই আওয়াজ পেলে রুমে লাইট জ্বেলে গিয়ে দেখে, সেই ডাইনিং রুমে লাইট জ্বেলে গিয়ে দেখে ওই যে প্রথমবার জুবায়ের যে খাওয়াগুলো এনেছিল তার মধ্যে 2টা প্যাকেটের মধ্যে একটা প্যাকেটে খাওয়া সম্পূর্ণ এটা খাওয়া শেষ এবং বাকিটা হাফ পড়ে আছে টেবিলে। এটা দেখে জুবায়ের এবং তার ছোট বোনকে ডাকা হয়। তারা তো ঘুমিয়েছিল, তারা এগুলা কি ঘটেছে কিছুই বলতে পারে না। এমন পরিস্থিতিতে ওনারা বাসার সবাই বেশ ঘাবড়ে যান যে খাওয়াটা খেলো কে, কেউ তো এখানে মিথ্যা বলবার কথা না। তবে প্যারানর্মাল কিছু ঘটবে এটা নিয়ে ওদের কোনো কিছুই তখন মাথায় আসে না। পরের দিন বিল্ডিং একজন প্লাম্বার আসে ঘরের টুকটাক কাজ করতে। তখন তিনি কথা প্রসঙ্গে জুবায়ের বাবাকে বলেন, স্যার বেয়াদবি না নিলে একটা কথা বলতাম। আপনাদের বিল্ডিংয়ে এই ফ্ল্যাটে আগে যিনি থাকতো ওই স্যার অনেক ভয় পাইতো, এত মৃত্যুলোক জীবন আমি দেখি নাই। মাত্র 6 মাস থাকলো,
এরপর কয় এখানে নাকি ওনার মেয়েকে কে যেন ভয় দেখায়, আর কি কি যেন ঘটছিল তাই না পাইরা চলে গেছে। জুবায়ের সেই মুহূর্তের সামনে ছিল, সে কৌতূহলবশত আরো কিছু প্রশ্ন করলে সেই লোক বলেন, আরে ভাই, ওনার মেয়ে দেখতো এই বাসায় নাকি রায় তুলেকে ঘোরাঘুরি করে। এখানে আগে যে কাজের লোক কাজ করতে একটা মহিলা, সে আমার বউরে ভালোভাবে চিনে। ওই মহিলার মুখেই আমি নিজে শুনছি এসব কথা। পরবর্তীতে বাসার সবাই কথা শুনবার পর জুবাইরের মা ওর বাবাকে বলে, যেহেতু ফ্ল্যাটটা নতুন কেনা হয়েছে তাই বাসায় দোয়া পড়ানো উচিত, দোয়া পড়াও। যথারীতি জুবাইরের বাবা তাকে নিয়ে দুদিন পর আসর ওয়াক্তের পর নামাজ শেষে ফ্ল্যাটের যে মসজিদ আছে উপরে সেখানে যান। তো ওখানে ইমাম সাহেবকে বলেন যেরকম দোয়া পড়াতে যাচ্ছেন তিনি। তো ইমাম সাহেব ছাদে মসজিদের পাশে একটা রুমে তিনি একা থাকতেন। তিনি ওনার ঘরে নিয়ে যান এবং পরিচয় পর্ব শেষে তিনি একদিন পর গিয়ে জুবাইরদের বাসায় দোয়া পড়ে আসেন। জুবাইরের বাবা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলেন, তো তিনি কেন জানি ফিল করতেন ওনাদের ফ্ল্যাটে কিছু একটা সমস্যা থাকলেও থাকতে পারে, তবুও কাউকে কিছু আঁচ করতে দেয় না তিনি। পরবর্তীতে ভয়ানক ঘটনা ঘটে জুবাইরের ছোট বোনের সাথে। একদিন সন্ধ্যায় ভার্সিটিতে ক্লাস শেষ করে সে বাসায় আসে। তো বাসায় এসে সরাসরি সে খুব ক্লান্ত ছিল, রুমে চলে যায়। ফ্রেশ হয়ে লাইট অফ করে ঘুমিয়েছিল সে। হঠাৎ ঘুমের মাঝেই রুমে এসিটা ছাড়া ছিল তখন। তারপর সে দেখছে যে তার বেশ গরম লাগছে। এক কথায় সে নাকি তখন বেশ ঘামছিল এসিটা চালু অবস্থা থাকার পরেও। তো সে চোখ খুলে দেখে যে না, রুমে তো এসি ঠিকই চলছে, কিন্তু যে আবছা আলো একটা বাইরে থেকে আসে সে দেখছে যে তার খাটের পাশে চেয়ারটা আছে সেখানে বসে আছে তার মা। তো সেই জুবাইরের বোন সে বলে যে মা, এসি রিমোটটা ড্রেসিং টেবিলের উপরে আছে, কষ্ট করে দাও না। তো তিনি চেয়ার থেকে উঠে রিমোটটা দিয়ে রুম থেকে বেরিয়ে যান। রাত প্রায় 10টার কাছাকাছি। মোবাইলে সময় দেখেই জুবাইরের বোন একটু অবাক হয়ে যায়। কি ব্যাপার, অন্য সময় 9টা বাজলেই মা খাবার জন্য ডাকাডাকি করে, কিন্তু আজকে ডাকলো না কেন? রুম থেকে বের হয়ে সে পাশেই বাবার রুমে যেতে দেখেন তিনি একা একা বসে টিভি দেখছেন। তখন জুবাইরের বাবা ওনার মেয়েকে ডেকে বলেন যে, কিরে মা, তুই এখন ঘুম থেকে উঠলি, খাবার খাবি না? মায়ের কথা জিজ্ঞাসা করতেই তখন ওর বাবা বলেন, তোর মা তো সেই দুপুরেই খাওয়া দাওয়ার পরে কিন্তু জুবাইর কেন তো নানি বাসায় গেছে, আজ তো অনেক দেরি হবে, না খেয়ে মনে হয় ফিরবে না রে। কথাটা শুনে বেশ ভয় পেয়ে যান জুবাইরের বোন, যেন তার হাত পা কাঁপাকাঁপি শুরু করছিল। সে তার বাবাকে বলে যে সে নিজ রুমে অন্ধকার এলো মাকে দেখেছিল কিছুক্ষণ আগেই। মা নিজে হেঁটে রুম থেকে বের হয়ে গিয়েছিল। তারপর রাতে বাসায় সবাই আসে, সিদ্ধান্ত নেয় একজন ভালো হুজুর বা আলেম আনবেন এই বাসায় সমস্যা বের করবার জন্য। কেননা নিজেদের সাথে কিছু ইনসিডেন্ট ঘটেছে। তার উপর সেই প্লাম্বারের লোক এসেও একই কথা বলে গিয়েছিল যে সেই ফ্ল্যাটে ইস্যু আছে। জুবায়ের কয়েকদিন পর বিল্ডিংয়ের কেয়ারটেকারকে আলাদাভাবে প্রতিটি বিষয়ে তুলে ধরেন। তখন সেই কেয়ারটেকার বলে, ভাই দেখেন, আমরা টুকটা কেমন শুনছি কিন্তু বিশ্বাস করি নাই, নতুন বিল্ডিংয়ে আবার এমন কিছু হয় নাকি? কিন্তু আপনি যা বললেন তা তো ফেলা দেওয়ার মতো না। এক কাজ করেন, আমাদের বিল্ডিংয়ে মসজিদে যে ইমাম আছেন ওনাকে ভালো জিজ্ঞাসা করে দেখতে পারেন, ওনার কাছে মাঝে মাঝে লোকজন এসে ঝাড়ফুঁক নিতে। তখন জুবায়ের হুজুরের কাছে গেলে বাসার কথাগুলা তুলে ধরেন। হুজুর প্রথমে আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিল না, পরে তিনি স্বীকার করেন এবং বলেন যে দেখেন ভাই, আমি তো এরকম ছোটোখাটো ফ্ল্যাটে এরকম আপনাদের বিল্ডিংয়ে যে ইমামতি করি, আর কয় টাকায় বা পাই, তাই পরিচিত লোকরা আসলে দু একজন রুগীর সেবা করি, ওই তাবিজ টোনা ছোটানো, ঝাড়ফুঁক দেয়, এই আর কি। তো জুবাইরের এই কথাগুলো শুনে সেই হুজুর দিন কন্টিনিউ করে একদিন সন্ধ্যার পর ওনাদের বাসায় যান, সমস্যা কি আদৌ আছে কিনা সেটা ভালোভাবে দেখবার জন্য। তিনি প্রতিটি রুম বারবার হাঁটবার পর প্রায় 4-5 বার জুবাইরের বোন রুমটা যেটা ছিল এবং জুবাইরের মা এবং বাবা যে রুমে থাকতো সেখানে গিয়ে চারপাশে কি যেন তিনি দেখতে থাকেন। কি যেন একটা মনে হচ্ছিল উনি খুঁজতেছিল, এটাও তার সেই জুবাইর ভাই দেখতেছিল, ওনার বাবাও দেখছিল তা। একটা পর্যায়ে জুবাইর ভাই দেখে যে বিরক্তের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে সেই জুবাইরের
বাবাকে তিনি বলেন, আচ্ছা ভাই, এখন আসি, নামাজের সময় হয়ে গেছে, একটু পরেই তো এশার নামাজ আছে, আরেকদিন আসবো। তো জুবাইরের তখন একটু খটকা লাগে। তিনি ইমাম সাহেবের কথা শুনে বুঝে যান কিছু একটা তিনি লোকাচ্ছিল। জুবাইরের বাবাও বিষয়টা খেয়াল করেন। এরপর আরো 2-1বার সেই ইমামকে ডাকা হয়, তবে তিনি প্রায় সময় তা ইগনোর করতেন, আসতে চান না। জুবাইরের বাবা তখন বাসায় তার স্ত্রীকে বলেন, যা করবার এখন নিজেকেই করতে হবে। তিনি বলেন যে আমি নিজেও কম জানি না, মাদ্রাসায় কিন্তু আমি পড়ালেখা করছি। তো তিনি একদিন এরকম প্রতিটা রুমেই দোয়া পরে ঝাড়ফুঁক দিয়ে পড়া পানি তিনি ছিটিয়ে দিচ্ছিলেন। তো সেই রাতেই জুবাইর সে শুয়েছিল তার রুমে। তখন রুমের দরজায় কি যেন নক করছিল। সে জিজ্ঞাসা করে যে কে। উত্তরে তার বাবা বলে যে বাজান, তাড়াতাড়ি দরজাটা খুলতো। রাত কিন্তু তখন অনেক হয়েছে। জুবাইর তা বুঝে গিয়েছিল যে এত রাতে বাবা যেহেতু ডাকছে বা নক করছে দরজা, তার মানে তার রুমে কোনো সমস্যা হয়েছে, তিনি কিছু একটা রুমে দেখেছে, একটা ইনসিডেন্ট হয়তো বা ঘটেছে। দরজা খুলতে এসে দেখে সব রুমের লাইট অফ করা, শুধু ওর বাবা মা যে রুমে থাকতো সেটা লাইট জ্বালানো, এবং তার মা চিৎকার দিয়ে ওদের রুমে তাকে ডাকছিল। জুবাইর গিয়ে দেখে ওর বাবা নিজেই নিজের গলা চাপ দিয়ে ধরে আছে এবং গোমরানির মতো শব্দ করছে, আর ছোট বোন সে ছুটানোর চেষ্টা করছে। জুবাইর তাড়াতাড়ি গিয়ে ওর মা সহ দোয়া দুটো পড়তে থাকে এবং দুজন মিলে তারা তখন হাতটা ছুটানোর চেষ্টা করে। প্রায় মিনিট 10 পর তার বাবা কিছু স্বাভাবিক হয় এবং সে নিজে থেকে হাতটা ছেড়ে দেয় গলা থেকে এবং ক্লান্ত শরীরে বিছানায় পড়ে যায়। কিছুক্ষণ পর তিনি যখন স্বাভাবিক হন, তখনও কিন্তু তার মনে ভয় এবং আতঙ্কের ছাপ ছিল। এরপর ঘণ্টাখানিক পর সবকিছু স্বাভাবিক হলে তিনি বলেন যে ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখেন ছাদ থেকে বেয়ে বেয়ে কে যেন ওনাদের বাসায় এসে গলা চাপ দিয়ে ধরেছে। এরপর আর হোশ নাই। তার কেন জানি মনে হচ্ছিল যেটা এসেছিল বেয়ে বেয়ে সেটা কোনো মানুষের একটা অবয়ব ছিল এবং তার নখগুলো বেশ বড় বড় ছিল এবং চাহনিটা খুব বাজে ধরনের ছিল, যা ভাষায় বলে বোঝানোর মতো না। তো জুবাইর তখন বুঝে যায় যে এর মানে ওর রুমে যে ধাক্কা দিয়েছিল সেটা তার বাবা ছিল না, কারণ তার বাবা যদি এখানে থাকি তাহলে রুমে ধাক্কা দিবে কে। পরের দিন জুবাইরের চাচাকে খবর দিলে তিনি সব শুনে একজন অভিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে তাকে ঠিক করেন যে এখানে নিয়ে আসবেন। যদিও শুরুতে ভেবেছিল বিল্ডিং ইমামকে আবার ডাকবেন, তবে তিনি বাড়িতে চলে গিয়েছিলেন বিধায় তাকে আর খবর দিতে পারে না। তিনি তার গ্রামের বাড়ি তখন ছিলেন আর কি, তখন সেখানে প্রেজেন্ট আর ছিলেন না। তো আলেম সাহেব এরকম একদিন বাদেশা ওদের বাসায় আসেন, জুবাইদের বাসায় আসেন। তাতে কিন্তু তিনি বাসায় খুব একটা সময় না দিয়ে কিছুক্ষণ থেকেই সরাসরি জুবাইরকে বলেন, আচ্ছা আপনাদের ছাদে যাওয়া যাবে, আমার একটু কাজ ছিল। তো তিনি জুবাইরের চাচাকে নিয়ে ছাদে যান। তখন জুবাইর সঙ্গে সঙ্গে ছাদে যায়। প্রায় 30 মিনিট পর আবার ওদের বাসায় আসেন তিনি। এরপর তিনি বাসার সবাইকে এক করে বলেন, দেখেন আপনাদের বাসার কিছু অংশে এবং ছাদে সমস্যা আছে, খুব যে জটিল তা না, সমাধান করা যাবে, তবে এটা আগে বের করতে হবে কেন বা কি কারণে এই সমস্যা হচ্ছে। হুট করে তো সবকিছু ঘটে না, তাই না? তো পরের দিন সে আলেম ওনার মাদ্রাসায় জুবাইর এবং তার বাবা এবং চাচাকে ডাক দেন, ডেকে বলেন যে আপনাদের ছাদে কেউ মনে হয় জিন চালান দেয়, ওখানে ভালো খারাপ দুই জাতের জিন আছে। খারাপ বলতে এগুলা দুষ্ট জিন, যাদের কাজ ভয় দেখানো, আর ভালো জিন যে আছে তারা চায় না আপনাদের বাসায় কোনো ক্ষতি হোক। এখন কথা হলো কে জিন চালান দেয় এটা বের করতে হবে, তাহলে বাড়িটা বন্ধ করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তখন জুবাইর বলে আলেম সাহেবকে যে বিল্ডিং এর মসজিদের সেই ইমামের কথা। আলেম বলে যে এটা তো আমি এমনি এমনি বের করতে পারবো না, আর যেহেতু উনি একজন ইমাম সাহেব, ওনাকে বললে হয়তো তিনি বুঝবেন বিষয়টা, আপনারা ওনাকে নর্মালি জিজ্ঞাসা করে দেখেন তিনি কি বলে। তবে এসব বসত বাড়িতে এই জাতীয় জিনের চালান দেয় কিন্তু ঠিক না। জুবাইরের বাবা বাসায় এসেই তিনি বেশ বিরক্ত হয়ে যান এবং রেগে গিয়ে তখন ফ্ল্যাট অ্যাসোসিয়েশনে যারা ছিল তাদের সবাইকে জানায় যে তিনি মিটিং করতে চান এবং হুজুরকেও আসতে বলেন।
হুজুরও এরকম 2 দিনের মধ্যে তিনি বাড়ি থেকে আসেন। পরবর্তীতে ওনার মিটিং করে। তো হুজুর স্বীকার করে যে তিনি ওনার কাজের জন্য মাঝে মাঝে এখানে জিন চালান দেন, হয়তো তারাই এমন করতে পারে। এরপর হুজুর সবার কাছে তখন তিনি ক্ষমা চেয়ে সেখান থেকে নিজে থেকে সেই চাকরির ইস্তফাতে তিনি এসে পড়েন। জুবাইরের বাবা সেই আলেমকে দিয়ে তারপর সেই বাসাটা বন্ধ করে দেন, সবার সময় তিনি বন্ধ করে দেন। যদিও আলেমকে জিজ্ঞাসা করা হয় নিচে যে আরো ফ্ল্যাট থাকতো কেন ওনাদের কোনো সমস্যা হতো না, কেন জুবাইরদের বাসায় এরকম সমস্যাটা হতো, উত্তরে আলেম কিছুই জানায় না। তিনি বলেন, দেখেন কিছু কিছু সমস্যা আছে এগুলা বলা যায় না, যা গোপন থাকায় ভালো। তো সেই মাসে পরিবারের সবাই সিদ্ধান্তে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে প্রায় 2 বছরের মতো হবে অন্য জায়গায় থাকে সেই জুবাইরের ফ্যামিলি। যারা ভাড়াটে ছিল তাদের সাথে পরে কথা বলা হয়, তারা আসলে কোনো একটা সমস্যার কম পায় না। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় গত বছর এরকম জুবাইর পরিবার তারা আবার সেই বাসায় থাকা শুরু করে এবং পরবর্তীতে তাদের মাঝে আসলে আর কোনো সমস্যা ঘটে না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলে আছেন। চলুন ভাইয়া কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা ঘটনা শুরু করি। তাবলিগ জামাতে যারা বের হন তারা জানেন রাতের সফরে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে। কখনো নির্জন মসজিদ, কখনো ফাঁকা রাস্তা, আবার কখনো এমন কিছু যার ব্যাখ্যা মানুষ দিতে পারে না। আজকের ঘটনা পাঠিয়েছেন একজন ভাই, যিনি 40 দিনের জামাতে গিয়ে এমন একটা রাত পার করেছিলেন যার কথা তিনি আজও পুরো বলতে পারেন না। কারণ তিনি বিশ্বাস করেন সেদিন রাতে তারা মসজিদে একা ছিলেন না। আজকের গল্পটা একটু মন দিয়ে শুনুন, কারণ এটা শুধু ভয়ঙ্কর না, এটা একটা সতর্ক বার্তাও বটে। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছেন মৌলানা ফয়সাল সাহেব, রাজশাহী থেকে। সাল তখন 2018। তিনি লিখেছেন, আমি তখন 40 দিনের তাবলিগ জামাতে বের হয়েছিলাম। আমরা মোট 7 জন ছিলাম। এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে ঘুরে দাওয়াতের কাজ করতাম। একদিন বিকেলে আমরা খুব একটা দূরের গ্রামের মসজিদে পৌঁছাই। গ্রামটা অনেক নির্জন ছিল, চারপাশে ধান ক্ষেত, দূরে কয়েকটা বাড়ি ছিল এবং মসজিদটাও ছিল অনেকটাই পুরনো। আমরা মাগরিবের পরে তালিম করলাম। কিছু স্থানীয় মানুষও সে তালিমে বসেছিল, সময় দিয়েছিল। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, এশার নামাজের পর গ্রামের সবাই দ্রুত চলে গেল, যেন কেউ মসজিদে থাকতে চাইল না। আমাদের আমির সাহেব একজন বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন, ভাই, এই লোকগুলো এত তাড়াতাড়ি এখান থেকে যাচ্ছে কেন? সেই বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল যে ফজরের আগের সময়টা এই মসজিদের জন্য ভালো নয়। আমরা ভেবেছিলাম হয়তো গ্রামের কুসংস্কার হতে পারে। রাতে সবাই ঘুমানোরও প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন মসজিদের ইমাম সাহেব খুব আস্তে বললেন, রাতে যদি কেউ দরজায় নক করে, কেউ একা গিয়ে দরজাটা খুলবেন না। তো এই কথা শোনার পরে আমার শরীরটা অন্তত কেমন জানি ঠান্ডা হয়ে গেল, কারণ উনি কথা বলার সময় খুব ভয় পেয়েছিলেন। যাই হোক, রাত তখন প্রায় ঠিক 2টা, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ মসজিদের প্রধান দরজায় শব্দ হলো ঠক ঠক করে। আমি উঠে বসে গেলাম, দেখি আমার পাশে আরও 2জন জেগে আছে। আবার শব্দ, কিন্তু এবার আগের তুলনায় একটু জোরে হচ্ছে, ঠক ঠক। তারপর বাহির থেকে একটা গলা আসলো, আমি মুসাফির, দরজা খোলেন। গলাটা খুব ক্লান্ত শোনাচ্ছিল, যেন অনেক দূর থেকে আসছে। আমাদের একজন ভাই দরজা খুলতে উঠলেন, কিন্তু আমির সাহেব তাকে থামালেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি? বাহির থেকে
কয়েক সেকেন্ড চুপ থাকার পর উত্তর এলো, আমি নামাজ পড়ব। আমির সাহেব বললেন, ফজরের সময় তো এখনো হয়নি। বাহিরের গলাটা এবার একটু বদলে গেল, গভীর ভারী। বললেন, আমি অনেক দূর থেকে এসেছি। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ দরজার নিচ দিয়ে দেখা যাচ্ছিল বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া ছিল অস্বাভাবিক লম্বা। আমির সাহেব ধীরে ধীরে কালেমা পড়তে শুরু করলেন। আমরাও পড়তে লাগলাম। হঠাৎ দরজায় প্রচণ্ড আঘাত করলো, ধাম ধাম করে শব্দ হলো, যেন পুরো মসজিদটাই কেঁপে উঠল। তারপর তারপর বাহির থেকে খুব ধীরে একটা কথা এলো, দরজা না খুললে আমি কিন্তু নিজেই ভেতর ঢুকব। তারপর আমাদের একজন সাহস করে জানালার ফাঁক দিয়ে দেখলেন বাইরে আসলে কি আছে, কে আছে। আর সঙ্গে সঙ্গে তিনি পিছিয়ে এসে বসে পড়লেন, মুখ সাদা। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি দেখলেন? তিনি কাপা গলায় বললেন, ওটা মানুষ না। এমনটা শোনার পরে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন মসজিদের পেছন দিক থেকে আজানের মতো শব্দ আসতে লাগলো, কিন্তু সেটা আজান ছিল না। শব্দ ছিল অনেক উল্টো এবং বিকৃত। মনে হচ্ছিল কেউ আজানের নকল করেছে। হঠাৎ করেই মসজিদের সমস্ত লাইট নিভে গেল, পুরো মসজিদটাই অন্ধকার হয়ে গেল। তারপর আমরা স্পষ্ট শুনতে পেলাম কেউ মসজিদের ভেতরে হাঁটছে ধাপ ধাপ করে, কিন্তু দরজা বন্ধ ছিল। তাহলে ভেতরে কিভাবে আসলো? আমার নিঃশ্বাস ভয়ে বন্ধ হয়ে আসছিল। আমির সাহেব জোরে জোরে সূরা বাকারার কিছু আয়াত পড়তে শুরু করলেন। ঠিক তখন একটা ঠান্ডা বাতাস পুরো মসজিদের ভেতর দিয়ে বয়ে গেল, আর আমরাও অনুভব করলাম আমি অনুভব করলাম যে কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে পিছন তাকালাম, আর যা দেখলাম তা আমি এখনো ভুলতে পারিনি। একজন লম্বা মানুষ, সাদা পাঞ্জাবি পরা, কিন্তু তার মুখ ছিল পুরোটাই কালো, চোখ দুটো জ্বলছিল। সে খুব ধীরে বলল, তোমরা এখানে কেন এসেছো? আমি ভয়েতে কথা বলতে পারছিলাম না। আমির সাহেব জোরে বললেন, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে আসছি। হঠাৎ লোকটা অদ্ভুতভাবেই হাসতে শুরু করলো। তার হাসির শব্দ পুরো মসজিদে প্রতিধ্বনি হচ্ছিল। তারপর সে ধীরে ধীরে পিছনে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই ফজরের আজান শুরু হয়ে যায়, আসল আজান। আর সব কিছু একদম চুপচাপ হয়েছিল। ফজরের পর আমরা গ্রামের মানুষদের পুরো ঘটনা খুলে বললাম। তখন গ্রামের এক বৃদ্ধ লোক কেঁদে ফেললেন। তিনি বললেন, অনেক বছর আগে এই মসজিদের একজন মুয়াজ্জিন, যিনি রাতে এখানে একা থাকতেন, একদিন ফজরের আগে দরজা খুলে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে মাঝে মাঝে ফজরের আগে কেউ দরজা নক করে। আমাদের শরীর কাঁপছিল। আমরা সেদিন ওই গ্রাম ছেড়ে চলে যাই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এর কয়েক মাস পর আমি আরেক জেলায় জামাতে ছিলাম। সেখানেও রাত প্রায় 2টা বাজে। হঠাৎ মসজিদের দরজায় আবারও একই শব্দ হলো, ঠক ঠক করে। তারপর সেই একই গলা, আমি মুসাফির। দরজা খোলেন। যাই হোক, যারা অডিয়েন্স আছেন এখানে, আপনাদেরকে বলবো, রাতের অন্ধকারে সব ডাকের উত্তর দিতে নেই, আর সব মুসাফির মানুষও হয় না। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে থাকে আপনারা অবশ্যই লিখে পাঠাবেন। পরবর্তীতে হয়তো আপনার গল্পটাই হবে ভয়ঙ্কর ঘটনা আপনাদের জন্যই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।
আমি চলে যাচ্ছি মিনারের কাকার সেই ঘটনায়। মিনারের চাচা 2010 সালের দিকে বাংলাদেশে একটা জায়গা কেনেন। জায়গাটার স্পেসিফিক নাম তিনি বলবেন না, বলতে নিষেধ করেছেন। বৃহত্তর সিলেট বিভাগের কোনো একটা জায়গায়। জায়গাটা লোকালয় থেকে বেশ দূরে, টিলার উপরে, আর আশেপাশে বেশ বনাঞ্চল আছে, নদীও গেছে কাছ দিয়ে একটা। খুবই সুন্দর নৈসর্গিক একটা জায়গা, এবং এই জায়গাটার খোঁজ তিনি পেয়েছেন কারণ এর আশেপাশে বেশ বড় চা বাগান ঘেরা জায়গা, আর সেইখানে ওনার নিজেরও কিছু চা বাগানের শেড ছিল। তো এই কারণে তিনি যখন ওখানকার এই জায়গাটা সম্বন্ধে শোনেন, এই টিলার উপরের অংশটা এটি একজন ব্যক্তি বিক্রি করে দেবেন, যার বংশ পরম্পরায় মালিকানা ছিল এখানে। একটা রুইনের মতো ছিল, জমিদার বাড়ি রুইনের মতো। আসলে এটাকে জমিদার বাড়ি বলা যাবে না, বেশ পুরনো ভগ্নদশার একটা বাড়ি সেটি ছিল সেই টিলার উপর ওই জায়গায়। এবং তিনি সেই লোক যিনি এটার ওনার ছিলেন, তিনি বিক্রি করে দেবেন। তো এটা যখন শোনেন মিনারের চাচা, তিনি তখন এটা কেনার জন্য একেবারে পাগল হয়ে যান। তার কাছে জায়গাটা খুব প্রিয়, তার খুব ইচ্ছা যে এখানে তিনি একটা বাড়ি বানাবেন, বেশ বাংলো বাড়ি মতো, এবং এখানে তিনি মাঝে মাঝে আসবেন, বেড়াতে আসবেন, সময় কাটাবেন, থাকবেন। যাই হোক, তিনি ওই লোকের সাথে কথাবার্তা বলেন এবং সেই জায়গাটা দেখেন। তো দেখার পর তার কাছে সবই ঠিক লাগে, তবে একটু স্পুকি মনে হয় জায়গাটা। মিনারের কাকা যখন ওই বাসাটা ভিজিট করেন, তখনই তার কাছে বেশ অন্যরকম লাগেন, কারণ বাসার খুব কাছাকাছি তাকে তিনি গাড়ি নিয়ে আসতে পারেন না, এবং তাকে ওখানে নিয়ে আসতে হয় তার সাথে একজন মোটরসাইকেলে করে নিয়ে যায় কাছাকাছি। তারপর তিনি সেখান থেকেও তার হাঁটতে হয়, অনেক দূর হেঁটে সেই টিলার উপর উঠতে হয়। তো উঠে তিনি দেখেন বিশাল সেই বাড়িটা, পুরনো ভগ্নদশা অবস্থা, ওটাতে থাকার কোনো অবস্থা নাই, ওইটারে রিনোভেশনও করা যাবে না। যিনি ওনার ছিলেন তার প্রতিনিধি আসেন, এসে দেখেন, কথা বলেন যে এটা তো আসলে এখন রিনোভেশন করার মতো নাই, বেশ পুরানো, আর আপনি কি থাকবেন, রিনোভেশন করার দরকারও নাই। দেখেন তো বাড়িটা তিনি দেখেন, তার কাছে একেবারেই অন্যরকম লাগে, জায়গাটার পরিবেশটা অসাধারণ লাগে। তো বলে যে আপনি এটা এরকম দাম হলে নিতে পারেন। যাক, তার সাথে একটা দাম কষাকষি হয় এবং তিনি দর কষাকষিতে সেটা নিতে রাজি হন। তো লাস্টের দিন তিনি যখন এটা ডিল করবেন, তখন এটার লিগ্যাল ওনার যিনি আছেন তিনি এসে দেখা করেন ওনার সাথে। তিনিও আসলে থাকেন বিদেশে, কিন্তু তিনি আসছেন আর কি, চলে যাবেন এগুলা হ্যান্ড ওভার করে। তো তিনি একটা কথা বলেন মিনারের কাকাকে, যে দুইটা কাজ করবেন না, এই বাড়িটা কিনতেছেন ভালো কথা, বা এখানে আপনি যাই করেন ভাঙবেন, আপনি কী করবেন? তখন বলে যে আমি এখানে এরকম বাংলো বানাবো। বলে বা বাংলো বানান, দুইটা কাজ করতে পারবেন না। যেটা হচ্ছে যে আমিও কিন্তু আপনাকে শর্ত দিচ্ছি, তাহলে আপনার কাছে আর বিক্রি হবে না, একদম শেষ পর্যায়ে আর কি সেলের। তখন তাকে বলে যে দুইটা কাজ করতে পারবেন না। তো মিনারের কাকা অবাক হয়ে জিজ্ঞেস করে যে দুইটা কাজ মানে কি কাজ করতে পারবো না? বলে আসেন আপনাকে দেখাই। তো তিনি নিয়ে যান মিনারের কাকাকে। তো যখন তারা দুজন যাচ্ছে, বিকেল হয়ে গেছে, বিকেলের দিকে মানে একটু পরে মানে সন্ধ্যা হবে, ব্যাক করে চলে আসতে হবে। তারপরও তিনি তাকে নিয়ে হেঁটে হেঁটে যান, গিয়ে বাসার একেবারে পেছনে নিয়ে যান। পেছনের দিকে দেখে যে এক্সটেনশনে, মানে এই বাড়িটা যেখানে হয়েছে আর কি, বাড়ির পেছনের অংশে একটা সুন্দর মানে ব্যাকইয়ার্ডের মতো আছে। ব্যাকইয়ার্ডের শেষ মাথায় কিন্তু কোনো আলাদা ফেন্স নাই, ওটা গাছ দিয়েই ফেন্স করা, বড় বড় গাছ। সেই গাছগুলো একেবারে কর্নারের থেকে নিচে নেমে গেছে ঢাল, মানে এটা টিলার উপরে, তো টিলার নিচে নেমে গেছে। টিলাটা বেশ উঁচু টিলা, পাহাড়ের মতো, কাইন্ড অফ লাইক পাহাড়। তো সেইটার একেবারে কর্নারে একটু ফাঁকা জায়গা, সেই জায়গায় একটা ছোট্ট অনেকটা মজুলিয়ামের মতো, মানে এখানে অনেক মজুলিয়াম মানে কোনো সমাধি ক্ষেত্র, ছোট কোনো সমাধি যদি হয় সেরকম একটা জায়গার মতো ছোট কর্নারে, এবং সেটার মাথায় একটা মিনারের মতো আছে ছোট, আর তার পাশে একটা কুয়া। বলে যে দেখেন এই দুইটা জায়গাকে আপনি কখনো ভাঙবেন না, তাহলে সমস্যা হবে। বলে ভাঙবো না মানে? বলে সমস্যা হবে, ভাঙবেন না। আমি নিজেই ভাঙি না। দেখেন এখানে যে তালাটা মারা, এই যে দরজাটায়, হ্যাঁ, এটা আসলে আমার পূর্বপুরুষরা একজন এই জায়গায় তালা মারছিল। হ্যাঁ, এটার ভেতরে তাদের কিছু ব্যাপার স্যাপার ছিল, তিনি এখানে নিজের মতো আরাধনা করতেন। তো এইটাকে ভাঙবেন না, আপনি যাই করেন এই জায়গাটুকু বাদ দিয়ে করেন, কোনো অসুবিধা নেই আপনার। কিন্তু এই জায়গাটুকু যদি আপনি ভাঙতে যান, আমাকেও বলা আছে আমি যদি কখনো এটা কারো কাছে হ্যান্ড ওভার করি, আমি যাতে এটা মেনশন করে দিই, মানে তার তো সমস্যা হবে, আমার নিজেরও সমস্যা হবে। এর জন্য আমি আপনাকে বলে দিচ্ছি ব্যাপারটা। আর যদি আপনি মনে করেন আমার এই কথা রক্ষা করতে পারবেন, তাহলে আপনি ধরেন না আর কি, তাহলে নিয়ে নেন আমার এটা, কেনার পর আপনি কাজ করেন আপনার মতো। আর যদি মনে করেন যে রাখতে পারবেন না, তাহলে আপনি এটা নিয়েন না, এটাই ভালো হবে। তো মিনারের কাকা বলে যে আচ্ছা, আমি ধরলাম যে আমি আপনার থেকে নিলাম না। তারপরের ঘটনা কি
তারপরে ধরেন এটা কালের বিবর্তনে এক সময় ভেঙেই গেল, এটা থাকবে না, এটা সিমেন্টের করা, ঠিক না? এক সময় এটা ভেঙে যাবে। তো বলে হ্যাঁ, কালের বিবর্তনে গেলে গেল, সেটা অন্য কথা, কিন্তু এটাকে আপনি নিজের থেকে ভাঙতে যাবেন না, এটা আপনার মতো রিকোয়েস্ট। তো মিনারের কাকা বলে আচ্ছা ঠিক আছে। তিনি শোনেন, তিনি চিন্তা করেন এতটুকু জায়গা এক কোণা দিয়ে এরকম, আর তার পাশে একটা এরকম কুয়া, এবং কুয়াটার ভেতরেও তিনি ঠিক মতো তাকান নাই, দেখছেন কুয়ার পাড়টা গোল করে পাথর দিয়ে বাঁধানো। তো তিনি আর খেয়াল করেন নাই। তিনি জিজ্ঞেস করেন ওই লোককে, কুয়ার মধ্যে কি আছে? বলে এগুলা আসলে আমার পূর্বপুরুষের আরাধনার জায়গা, ওনারা আরাধনা করতেন, কি এখানে আছে উনি জানেন। তো তখন মিনারের কাকা একটু হেসে বলেন যে এখানে কি গুপ্তধন আছে নাকি? তো উনি ফিরে তাকান, তাকে হাসেন, বলে না না, গুপ্তধন হলে কি আপনাকে আমি এভাবে ছেড়ে দিতাম বা আমি জায়গাটা ছাড়তাম? তাহলে তো আমি নিজেই এটা খোঁজ করতাম। উনার আরাধনার জায়গা, উনি এখানে পূজা করতেন, কি করতেন এটা উনি জানেন। আপনি মানে এগুলো নিয়ে করেন না, হ্যাঁ মানে এই জায়গাটাকে আপনি ছেড়ে কাজ করেন আপনার মতো, এতটুকুই তো জায়গা। তো মিনারের কাকা বলে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তিনি ওই লোকের সাথে কথা বলে তারপর ওই ডিল হয় তাদের মধ্যেই হয়ে যায়। পরদিন তারা কাগজপত্রের কাজ শেষ করে এবং তাদের মধ্যে মালিকানা পরিবর্তন হয়ে যায়। তো জায়গাটার মালিকানা বুঝে নেওয়ার পর মিনারের কাকা তার অফিসের একজন লোকের সাথে কথা বলেন, তার এই যে টি এস্টেট যে ম্যানেজ করতো, সেখানে কথা বলেন যে আমাকে একজন লোক ম্যানেজ করে দেন, যে নাকি ওই বাড়িটার দেখাশোনা করবে ফ্রম নাও অন, মানে এখনও দেখবে বা পরবর্তীতে আমি বাংলো করলে পুরো কাজে এসে থাকবে, মোট কথা ওই জায়গাটার দায়িত্বে সে থাকবে। এরকম একটা লোক আপনি খুঁজে দেন, যদি ভালো হয়, যদি পান যে ওইখানে আগে কাজ করতে এরকম লোক। তো তাদের যে টি স্টেটের যে ম্যানেজার ছিল সে বলে আচ্ছা আমি দেখতেছি, অসুবিধা নেই, দাঁড়ান। তো তারা তিনি খুঁজে একটা লোককে ম্যানেজ করে। এই লোক আগে ওখানে কাজ করতো, এই আগের যে ওনার ছিল সে যখন নাকি এই বাড়িতে লোক রাখতো তখন সে কাজ করতো। সেই লোক অনেকদিন আগে কাজ ছেড়ে গেছে, তো সে এখানে আর কাজ করতে রাজি না, যদিও শুনছে মালিকানা পরিবর্তন হয়েছে এবং তাকে বেতন আরও বেশি অফার করে। তাকে বলার কারণ হচ্ছে সে এই জায়গা সম্বন্ধে ভালো জানে, সে ওয়াকিফাল পুরো জায়গাটা সম্বন্ধে। তো সে মানে কাজ করতে নাকি রাজি হয় না, বলে যে না আমার ইচ্ছা নাই এখানে এসে। তখন বলে যে নতুন করে বাংলো হবে, এই হবে। তো সে নাকি এর হাসে, এসে বলে বাংলো করে কি করবে এখানে, মানে হোটেল করবে, মানে এখানে রিসোর্ট বানাবে? বলে না না, উনি নিজেই থাকার জন্য বা ওনার গেস্টরা আসতে থাকবে, ওনার অফিসের লোকরা যদি কেউ আসে বেড়াইতে থাকবে, এর জন্য। মানে উনি আসলে ওরকম লাভ করার চিন্তা করতেছে না। তো বলে যে ওইখানে থাকার ঠেলা বুঝবে। তো তখন ওই ম্যানেজার জিজ্ঞেস করে ওই লোককে যে কেন, মানে এখানে কি সমস্যা? বলো এটা তো আসলে ভূতের সমস্যা আছে। ভূতের সমস্যা আছে? তো ম্যানেজার একটু নড়ে চলে বসে, বলে ভূতের সমস্যা? বলে হ্যাঁ সমস্যা আছে, ওখানে কেউ থাকতে চায় না, আর আমি তো একা ওখানে দায়িত্ব নিয়ে থাকতেই পারবো না, মানে একা থাকা সম্ভব না। আমি অতীতে যেরকম সমস্যায় পড়ছি, এখানে বিশাল সমস্যা। তো তখন সেই ম্যানেজার তাকে জিজ্ঞেস করে যে কী সমস্যা? বলে যে এইখানে ওই যার বাড়ি ছিলেন, যে তার এখানে পূর্বপুরুষরা এখানে অনেক কিছু করতো, এখানে সাধনা করতো, এই সাধনা করতে এবং সেগুলো ঘোরাফেরা করে ওই বাসায়। আমি এখানে থাকতাম যখন, আমার সাথে আরও লোক ছিল, আমাদেরকে যে কত ডিস্টার্ব করছে, আমাদের মানুষকে আছাড় দিয়ে ফেলে দিছে এখান থেকে, এই টিলার থেকে ফেলে দিছে, অনেক সমস্যা করে। ওইখানে কোনো গেস্ট এসে এমনি থাকতে পারে না, ভালো মানুষ মানে হইলে ওইখানে সমস্যা করে। আর মনে হয় যে ভালো মানুষের সাথে সমস্যাটা বেশি করে ওইখানে, যেগুলো থাকে খারাপ। তো ম্যানেজার সাহেব শুনে বলে ভাই আপনি কাজ করলে করবেন, বেতন এরকম বাড়াই দিব, আর আপনি দরকার হলে 7-2 লোক নিয়ে নেবেন, এই সেই। তো ওই লোক বলে যে আচ্ছা আমি দেখি। তো তারপর যাই হোক, সেই লোক টাকা বেতন বেশির কথা চিন্তা করে সে যোগ দেয় এবং তার সাথে সে অ্যাসাইন করে যে আরও 2 মানুষকে রাখতে হবে। তো 3 লোক মিনারের কাকা ওখানে অ্যাসাইন করে এবং তিনি এর মধ্যে শুনেন যে জায়গাটা সম্বন্ধে এরকম কথা আছে। তো তিনি বলেন যে হয়তো এমন হতে পারে জায়গাটা পুরানো, ওইখানে এরকম পুরানো বাড়ি, জমিদার বাড়ির মতো ভাইব, মানে এই বাংলো বাড়ির ভাইব দেখে মানুষজন আসলে ভয় পায় আর কি। ওই এক কাজ করো, এটা যত দ্রুত পারো কনস্ট্রাকশনের কাজ শুরু করো। তো এই বলে তিনি আর আসলে এত কিছু মনে নাই, তিনি মালিকের সাথে কি বলছেন না বলছেন। তিনি ম্যানেজারকে দায়িত্ব দিয়ে দেন টোটাল, বলে যে কত টাকা কি লাগবে সব বাজেট আমারে দাও আর ওইখানে কাজ শুরু করো। ম্যানেজারও কথা শুনে ওই ফার্স্টে তো ওই লোকরা তার ওইখানে যে দায়িত্ব নিচ্ছে সে যায়, ম্যানেজার ওইখানে থাকতে যায় আর কি। ম্যানেজার যে এস্টিমেট করবে আর কি কীভাবে কি এখানে কত টাকা লাগবে কি। তো ম্যানেজার যেদিন নাকি ফার্স্ট গেছে, সে নাকি ওই বাসায় গিয়ে কষ্টে শিষ্টে উঠছে, ওঠার পর দেখে খুব ভগ্নদশা। তো তার আগের থেকে সে বলে রাখছিল ওই কেয়ারটেকারকে যে তার জন্য একটা রুম সুন্দর করে যাতে পরিষ্কার করে রাখে। তো কেয়ারটেকার এরকম সুন্দর করে দোতলাতে তার জন্য একটা রুম, দোতলা ছিল, বাংলোটা আবার ছিল দোতলা। তো তিনি গেছেন ম্যানেজার সাহেব, তার কাছে খুব ভালো লাগতেছে গিয়ে। এমনি কষ্ট, তাকে উঠতে অনেক কষ্ট পাইতে হয়েছে, উপরে বেশ উঁচু জায়গায় উঠতে হয় আর কি।
তো ওঠার পর তিনি যে দেখতেছেন যে বেশ নির্জন, একদম নিশ্চুপ জায়গা। তিনি তখন চিন্তা করেন যে আরে আমাদের স্যার তো খুব ভালো একটা জায়গা করে নিয়েছেন এখানে, যে খুব খারাপ হবে না, এখানে যদি একটা সুন্দর বাংলো হয় খারাপ হবে না, আমরাও তো আসতে পারবো এখানে। যাই হোক, তিনি এরকম দেখতে দেখতে তিনি মোটামুটি মনে মনে একটা ছক্কা আসা শুরু করেন কী করবেন না করবেন। কালকে তিনি এখানকার ওই যে তাদের যে আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, তাকে নিয়ে আসবেন, এসে এগুলো দেখাবেন, এসব চিন্তা করে তার রুমে গেছেন থাকতে। তো যাই হোক, তিনি ওখানে কিন্তু কোনো অ্যাটাচড বাথরুম নাই। হ্যাঁ, 2 তলা এরকম বিল্ডিং, নিচে নামতে হয়, নেমে বাথরুম হলো নিচতলায়। তো তিনি ঘরটার মধ্যে দেখলেন যে দরজাও বেশ নড়বড়ে অবস্থা। একটা খাট আছে, সেটাকে গোছায় টুছায় ওই তাদের কেয়ারটেকার ওই বিছনা করে দিয়েছে তাকে, আর কেয়ারটেকার নিচতলায় ওই বাকি 2 জন সহ তারা থাকে আর কি নিচে। তো তিনি রাতের বেলা তাকে সব কিছু দিয়ে বুঝায় টুঝায় দিয়ে চলে গেছেন। এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তখন কারেন্ট নাই, কিন্তু তখন পর্যন্ত কারেন্ট নাই, কারণ কারেন্ট আনেও নাই। তো ম্যানেজার সাহেব ওখানে আছেন, তাকে ওখানে দিয়ে গেছে, হারিকেন দিয়ে গেছে, টর্চ লাইট দিয়ে গেছে, মোমবাতি দিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এবং চা দিয়ে গেছে চা খেতে। ম্যানেজার সাহেব নাকি রাতের বেলা বসে আছে, তার সময় কাটতেছে না, এবং এমন একটা জায়গা যেখানে মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছেন না তিনি। হ্যাঁ, মানে খুব নেটওয়ার্ক একদমই নাই, প্রায় বলা চলে, নেটওয়ার্ক নাই ওখানে, এরকম একটা অবস্থা। আর কারেন্ট নাই, সুতরাং টিভি এগুলো কিচ্ছু নাই। আর পুরান আমলের মান্দাত্তা একটা খাট বড়, সেটার মধ্যে মানে তাকে শুইতে হবে। হানিকেন জ্বালা রাখছে, করার কিছু নাই, সন্ধ্যা হয়ে গেছে। ম্যানেজার সাহেব ভাবলেন যে এটা তো আমার জন্য এখন একটা টর্চারিং ব্যাপার, আর এত রাতে দ্রুত তার ঘুমানোর অভ্যাসও নাই। তো তিনি ওই নিউজ পেপার হারিকেনের আলোয় পড়তেছেন, তাও কষ্ট হইতেছে তার, মানে তার বয়স 40 আপ, এই অবস্থায় মানে চোখের দৃষ্টিতেও একটু সমস্যা হয়। হারিকেন জ্বালায় তিনি পড়তেছেন। রাত গভীর হয়েছে, চারিপাশে একেবারে ঝিঝি পোকা ডাকতেছে, কানের মধ্যে আসতেছে শব্দগুলো, খুব লাউড আসতেছে। তিনি পড়তে পড়তে একসময় ঝিম ধরে গেছে, আসলে মানে তার ঘুম চলে আসছে, মানে ঘুমা যাবেন তিনি। তো এই সময় তিনি মানে জাস্ট ওই পেপারটা সরা রাখছেন, হারিকেনটা একটু কমাই দিয়েছেন, শুয়ে পড়বেন। এই সময় মনে হলো যে মানে পায়ের মধ্যে নুপুর পরে হাঁটতেছে, পুরো ওই যে সামনের করিডোর দিয়ে ছিপ 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 পা ফেলে হাঁটতেছে। তো তিনি ভাবলেন যে আরে এগুলা পুরানো, এগুলা জমিদার বাড়ি, এগুলো বলি, আর ওই যে নিচের কেয়ারটেকার আমরা বলছে যে এই বাড়িতে ভূত আছে, তো এগুলো হয় আমি ওইভাবে শুনছি, আর যদি থাকে ওই নুপুরের শব্দ শুনাইলে আমার কিছু আসে না। এই চিন্তা করে ম্যানেজার সাহেব ঠিক হারিকেনটা রেখে আস্তে করে শুয়ে পড়ছে খাটে। তো শুয়ে সে গায়ের মধ্যে ওই চাদর টেনে ঘুমানোর চেষ্টা করতেছে। এমনি বেশ কোজি, হ্যাঁ, মানে বেশ ঠান্ডা একটা অবস্থা আর কি। তো অনেকক্ষণ তিনি ঘুমায় গেছেন, প্রায় তার চোখটা লেগে আসছে। এরকম সময় তার কানের মধ্যে হঠাৎ করে মানে কে বাতাস দিল কানের মধ্যে, ফু করে হাসি, মানে একটা ফু দিল এরকম। তো ফুর শব্দ তিনি তাকায় শুনতেছেন হাসির শব্দ, খিলখিল করে হাসি, এবং ঘরের মধ্যে হারিকেন আর জ্বলতেছে না, হারিকেনটা নেভানো। তার শুধু তন্দ্রা চলে আসছিল, আর কিছু না, মানে এর মধ্যে কিন্তু সেই জিনিসটা ঘটলো। তো এইবার তিনি ভয় পাইছেন, বেশ ভয় পাইছেন। তো তিনি যখন শুইছিলেন তখন কিন্তু মানে হালকা ঠান্ডা ছিল ঘরের মধ্যে, মানে একটু শীত করতেছিল। এখন তিনি খেয়াল করতেছেন অনেক ঠান্ডা, ঘরের টেম্পারেচার মনে হচ্ছে মাইনাসে নেমে গেছে, এরকম একটা অবস্থা। থরথর করে তিনি কাঁপতেছেন। এরপর তিনি ফিল করলেন তার পায়ের মধ্যে কেউ একটা হাত দিল, একদম বরফ শীতল একটা হাত তার পাটাকে স্পর্শ করলো, স্পর্শ করে মনে হয় চেপে ধরলো তার পাটাকে। তো তিনি চিৎকার করে উঠে তিনি হাত দিয়ে এরকম ছাড়াইতে গেছেন পাটা, তো হাত দিয়ে কিছু ধরতে পারলেন না। তার আগে মনে হলো তাকে কেউ টান দিয়ে খাটের থেকে ফেলে দিল নিচে। ধপ করে তিনি ফ্লোরের মধ্যে পড়লেন, পড়ে অনেক ব্যথা পাইছেন। অন্ধকারে তিনি কোনো মতে হাঁচড়ায় পাছড়ায় উঠে তিনি দোয়া পড়া শুরু করছেন। দোয়া পড়তে পড়তে তিনি কর্নারে যেয়ে খাটের কর্নারে একদম দেয়ালের সাথে সিধায় গেছেন। তার কাছে স্পষ্ট মনে হয়েছে রুমের ভিতরে কেউ আছে, মানে রুমের ভিতরে কোনো একটা এক্সিস্টেন্স তিনি টের পাচ্ছেন, মনে হচ্ছে কিছু একটা আছে, মানে কিছু বা কেউ একজন এখানে প্রেজেন্ট। এবং তার কাছে মনে হলো রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করতেছে। এই ঘুটঘুটটি অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পারতেছেন না, কিন্তু তিনি একেবারে দেয়ালের সাথে মানে সেটে গিয়ে তিনি দোয়া পড়তেছেন। তা একসময় আসলে তারা সাহস হলো না, তিনি দোয়া পড়তে পড়তে মাটিতে বসে পড়লেন। মাটিতে বসে মাথাটা নিচু করে দোয়া পড়া শুরু করলেন, এবং এক পর্যায়ে জোরে পড়া শুরু করলেন। তো জোরে যখন পড়তেছেন এই সময় তার ঘরের দরজার মধ্যে ঘটাং করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পর মনে হলো কিছু একটা বের হয়ে গেছে ঘর থেকে, এরকম একটা অবস্থা। তো ম্যানেজার সাহেব প্রচণ্ড ভয় ছিলেন। তিনি এরপরে আবার আস্তে করে উঠে যখন একটু সাহস হলো, তিনি আস্তে করে আবার তার হারিকেন জ্বালালেন। হারিকেন জ্বালায় তিনি বসে বসে ওইখানে খাটের মধ্যে দোয়া পড়লেন একেবারে ভোর পর্যন্ত, ফজর। আর
ওই জায়গাটা এমনই দূরে বা এতটুকু দূরে, এখানে আশেপাশে কোনো মসজিদ নাই। এই ফজরের আজানটা তিনি শুনতে পাইছেন খুব ক্ষীণভাবে, অন্য মসজিদ থেকে দূরে দিছে সেই শব্দটা, যেহেতু মানে নীরব এলাকা, এটা ভেসে আসছে। তো ফজরের আজান শুনে তার মনে হলো যে অনেক, তিনি সাহস পেলেন, তিনি উঠলেন, উঠে নিজের মতো নামাজ কালাম পড়ে চিন্তা করলেন যে আমি এখানে আর থাকবো না, আজকে ইম্পসিবল। তিনি দ্রুত ওই কেয়ারটেকারদের ডাকলেন, ফজরের আজান নামাজ পড়ে যে একটু পরে ডাকার পর তারা আসলো, বললো যে আমি ভয় পেয়েছি এই ব্যাপার। তো হাসতেছে কেয়ারটেকার, বলে এই একদিন আপনার সাথে আজকে কি করছে, এর থেকে অনেক বেশি করছে আমার সাথে, এখানে এগুলো আছে, এখন তো অভ্যাস হয়ে গেছে। মানে আমি আসার পর মনে হয়, আমি যখন আবার এখানে জয়েন করছি মনে হলো এই যে খারাপ জিনিস আছে এরা খুশি হয়েছে, কারণ এরাও একলা থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। তো শুনে ওনার কাছে রসিকতা কিছু মনে হলো না ম্যানেজার সাহেবের। সে বললো যে আজকের মধ্যে তিনি খবর দিয়েছেন লোক আসার পর কথা বলবেন। তো যাই হোক, তিনি ওই দিনই খবর দিলেন। দুপুরের পরে তার লোক আসলো, ইঞ্জিনিয়ারে নিয়ে তিনি প্ল্যান করতেছেন। তিনি কিন্তু অন্য কিছু মানে চিন্তা করলেন না, তিনি সরাসরি প্ল্যান পুরোটা নিয়ে করলেন। ম্যানেজারকে, ওই যে ইঞ্জিনিয়ারকে বললেন কীভাবে কী করতে হবে, কোথায় বাংলো হবে, কীভাবে ডিজাইন রেডি করতে হবে। তাদের ডিজাইনের মধ্যে পুরোপুরি চলে আসলো, একেবারে কুয়া টুয়া ওগুলো কিন্তু কিচ্ছু নাই সিস্টেমে, সবই চলে যাবে ওখানে, এরকম একটা ব্যাপার। তো এই প্ল্যানিং করে তিনি মোটামুটি বুঝাই দিয়ে, ইঞ্জিনিয়ারকে বুঝাই দিয়ে তিনি ওই দিন ভাগছেন। বিকালের পরেই তিনি পলাই গেছেন, ওদের সাথেই চলে গেছেন ওখানে। যাই হোক, তারপরে আশা ধীরে ওখানে কাজ শুরু হয়, মূল ভবন ভাঙা শুরু হয় ইত্যাদি। তো যখন নাকি যারা ওখানে থেকে কাজ করতেছিল মিস্ত্রিরা, তারা নাকি সবাই ওখানে মোটামুটি ওই বাসা সম্বন্ধে জেনে আসছে, দোয়া দরুদ পড়ে আসছে, এবং তারা জায়গাটাকে নিয়ে মানে বেশ ভীত ছিল, দোয়া দরুদ পড়ে কাজ করছে, বাড়িঘর ভাঙাভাঙির কাজ এগুলা করতেছে। তো করতে করতে তারা এক সময় ওগুলা ভেঙে ফেললো, পুরো বাড়িটাকে ভেঙে ফেলছে। পুরো বাড়িটাকে ভেঙে তারা ওই জায়গায় ফ্ল্যাট করছে। তার মধ্যে মিস্ত্রিদের একটা গ্রুপ নাকি গেছিল পিছনের ওই অংশটা ভাঙতে, কুয়ার পাশের যে উঁচা জায়গাটা, ওই জায়গাটা ভাঙতে গেছিল। ওই জায়গাটা যখন ভাঙতে গেছে, ওই জায়গার কাছে যাওয়ার পরপরই নাকি ফোঁস ফোঁস করে শব্দ শুনতে পাইছে মিস্ত্রি, যে মনে হচ্ছে যে কিছু একটা ফোঁস ফোঁস করতেছে, বেশ বড় ভারী কিছু। তো একটু ভয় পেয়েছে তারা। কাছে যাওয়ার পরে দেখছে একেবারে কুয়ার ভেতর থেকে একটা বিশাল বড় আকৃতির একটা কিং কোবরা সাপ বের হয়েছে, বেরোয় নাকি ফোঁস করে উঠছে তাদের দিকে, এবং এত জোরে ফোঁস করছে যে মিস্ত্রি ভয়ের চোটে ওখান থেকে ছিটকায় সরে আসছে। মানে খুবই কঠিন অবস্থা, ভয় পেয়েছে। তো মিস্ত্রি এসে অন্যদেরকে বলছে, তো অন্যরাও একটু বলছে কথাটা। তো ওইখানকার যে থাকতো ওই বাড়িতে যে কেয়ারটেকার, সে বলছে যে ওই জায়গায় আসলে যাওয়া ঠিক হয় না, তোমরা ওগুলো এখন ভাঙতে যাও না, ওইটা নিয়ে সমস্যা আছে, ওই ঘর নিয়েও সমস্যা আছে, ওইটা নিয়ে কথা পরে বলবো, অসুবিধা নেই, ওইটা তোমরা ভেঙো না, তোমরা এটা নিয়ে কাজ করো, আমি এখানে ইসের সাথে কথা বলতেছি। তো তখন কেয়ারটেকার যোগাযোগ করেন, বলে যে ওই ইসের সাথে, ওই মূল ম্যানেজারের সাথে, ম্যানেজারকে বলেন যে আপনি তো এরকম বলছেন সব ভেঙে সমান করতে, এখানে তো এরকম সমস্যা, আর এখানে কিন্তু আসলেও সমস্যা আছে, ওই জায়গাটা বিশেষ সমস্যা আছে। তো তখন ম্যানেজার যোগাযোগ করেন মিনারের কাকার সাথে। মিনারের কাকা তখন হঠাৎ তার মনে পড়ে এইসব, তিনি বলেন যে আচ্ছা, আসলে তোমরা ওই জায়গাটা টাচ করো না, ওই জায়গাটা বাদ দাও, ওই জায়গাটা বাদ দিয়ে তোমরা কাজ করো, আমাকে এমনিও বলছিল মালিক যে ওই জায়গাটা ধরতে না, কতটুকু জায়গা নিয়ে তোমরা এই করো না, একটু বাদ দিয়ে দাও। তো বলে তিনি কাটাই দেন। তো এর মধ্যে ওই বাড়িতে কাজ হয়, যখন কাজ হয় তখন নাকি মিস্ত্রিরা অনেকে ভয় পাইছে, 2 জন পড়েও গেছে উপর থেকে, ওই বাংলো বানানোর সময় এরকম। আবার রাতের বেলা মিস্ত্রিরা কয়েকজন থাকতো প্রথম, তখন তারা দেখছে উল্টাপাল্টা জিনিস হাঁটাহাঁটি করে নিচে, এই লম্বা নাকি একটা মহিলার মতো হাঁটে, তার মানে পাগুলো এরকম লম্বা লম্বা, মানে তারা ওখানে নাম দিয়েছিল হচ্ছে শাকচুন্নি ওখান দিয়ে হাঁটে, তারা বলছিল যে বিল্ডিংয়ের পাশ দিয়ে। তো যাই হোক, মিস্ত্রিরা ওখানে আর থাকতে চাইলো না, তারা কাজ করে করে চলে যায়, কিন্তু তাদের পেমেন্টও হাই করে দিল। আর যে কেয়ারটেকার আছে সে তার রুমের মধ্যে থাকে। কেয়ারটেকার সবাইকে শুধু বলে যে যারা কাজ করে তাদেরকে বলে তোমরা দোয়া দরুদ পড়ে কাজ করো, করো না। যাই হোক, এক সময় তাদের এই বিল্ডিংটা বানানো হয়ে গেল, সামনের পিছনের ওইটা কিন্তু ওইরকমই রয়েছে। তো যাক, পুরোপুরি যখন কমপ্লিট হয়ে গেল বিল্ডিংটা বানানো, সেখানে জেনারেটরের ব্যবস্থা হলো, জেনারেটর আনা হলো এবং জেনারেটর চালানো হলো। এবং তখন প্রথম দিন মিনারের কাকা গেছে ওইখানে মিলাদ পড়াইতে। তো মিলাদ পড়াইতে তখন হুজুর নিয়ে তিনি আসছেন। তো হুজুর এসে নাকি মিলাদ পড়াই অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে, আপনি এক কাজ করেন, আপনার এখানে বাউন্ডারি দিয়ে নাকি উল্টা পাল্টা মনে হচ্ছে একটা মানে পাইতেছি,
তো মিনারের কাকা বলে যে হুজুর এখানে এরকমের একটা জায়গা আছে, এই কাহিনী। তো বলে জায়গাটা আপনি দেয়াল দিয়ে ঘিরে দিয়েন, একটা দেয়াল দিয়ে এরকম করে ঘুরায় ঘিরে দিয়েন, এই জায়গাটা আপনার মূল ইসের থেকে আলাদা করে দিয়েন, মূল যে একটা বাউন্ডারির ভিতরে, তারপর একসময় এসে বন্ধ করে দিব আমি এটা। তো যাই হোক, মিনারের কাকা রাজি হয়, বলে যে ঠিক আছে করে দিব, আমি এই কাজ ধরতেছি শীঘ্রই বলে। তো হুজুরের সাথে তিনি করেন। তো হুজুর মোটামুটি দোয়া দুধ পড়ে দিয়ে যান বাসায়। মিনারের কাকা ওই দিন প্রথম উদ্বোধন করবেন, ওখানে থাকবেন, তিনি ঠিক করছেন তিনি থাকবেন। তো রাতের বেলা তার সাথে মানুষজন ছিল এবং অনেক ঘর ছিল, তার বন্ধু বান্ধব, তারা এক একজন থাকছে এক এক রুমে। তো মিনারের কাকা তার ঘরটাতে ছিলেন রাতের বেলা। তার ঘরটা হচ্ছে সবচেয়ে মানে ভালো বেডরুম যেটা আর কি। তো তিনি রাতের বেলা তার মতো শুয়ে আছেন, সবার সাথে বিদায় নিয়ে আসছেন এসে। এখন তো ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, ফ্যান চলতেছে সুন্দর। তো তিনি তার মতো শুয়ে আছেন বিছানায়। অনেকক্ষণ শুয়ে থেকে তার ঘুম আসতেছে না, নতুন পরিবেশ দেখে ঘুম আসতেছে না, মনে হচ্ছে যে কেমন জানি লাগতেছে, আর কেমন জানি সবার থেকে আলাদা, কেমন জানি মানে ওনার স্যুট হচ্ছে না জায়গাটার সাথে। তো উনি তার যে বারান্দার একটা বাতি জ্বালায় রাখছিলেন সেটা নিভাই দিলেন। বারান্দার ওই জানালা দিয়ে আলো এসে পড়তেছিল তার ঘরে জানলা দিয়ে, তো তিনি বাতিটা নিভাই দিলেন। বাতিটা নিভাই দেওয়ার পর ঘরটা একটু অন্ধকার হয়ে গেল। একটু পরেই তিনি বুঝতে পারলেন যে চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে। তো যাই হোক, তিনি কিছুক্ষণ শুয়ে থাকলেন, ছটফট করতেছেন। তারপর তিনি চিন্তা করলেন যে আমি একটু ছাদে যাই, তার কাছ থেকে জানি কেমন লাগতেছে। তো মিনারের কাকা উঠে বের হয়ে গেলেন ছাদে, মানে একটা দরজা খুলে, আর কেউ লাগালেন না। তার সাথে যে গেস্টরা আছে তারা কিন্তু ওই সিঁড়ি ঘরের ওই পাশে কয়েকটা রুম আছে, কামরা, ওইখানে থাকেন, মানে সবাইকে থাকতে দিচ্ছে। তিনি কাউকে উঠানো নাই, তার মধ্যে এই গেস্টদের মধ্যে তার বন্ধুও আছে, তিনি আর বন্ধুকেও ডাকেন নাই। চিন্তা একা একা নিজে একটু ছাদে যে হাঁটবেন, হেঁটে এসে তিনি আবার ঘুমায় যাবেন। তো সিঁড়ি দিয়ে উঠতেছেন, উঠতে উঠতে তিনি যখন ছাদে পৌঁছায় গেছেন, লাস্ট যেই স্টেপটা দিয়ে তিনি যখন সিঁড়ির মানে লাস্ট যে সিঁড়ির মূল যে একটা পাটাতন আছে যেটা ল্যান্ডিং থেকে যখন তিনি উঠছেন সিঁড়িতে, শেষ মাথায় পৌঁছানোর পর তার কাছে কেন জানি মনে হয়েছে পিছনে কেউ একজন দাঁড়ায় আছে। তো তিনি একটুখানি অস্বস্তি ফিল করছেন, মনে হচ্ছে কে দাঁড়ায় আছে। তার কাছে আর চোখে মনে হয়েছে এখানে কিন্তু বাতি নেই সিঁড়িতে, সিঁড়ির বাতি জ্বলতেছে হচ্ছে তার যে এই তিনি বিল্ডিংটা করছে টোটাল 3 তলা আর কি, ছাদটা হচ্ছে 3 তলায় গিয়ে, দোতলার ছাদ আর কি। তো তিনি যেখান থেকে উঠছেন আর কি, দোতলার এই অংশ, ওইখানে তিনি বাতি জ্বালায় গেছেন। আর এইখানে কিন্তু কোনো বাতি নেই, উপরেও নাই। ওই নিচের আলো হালকা এসে পড়ছে ল্যান্ডিংয়ের মধ্যে। তো তার কাছে কেন জানি মনে হচ্ছে কে দাঁড়ায় আছে। তো সিঁড়িঘরের যে দরজাটা যেটা যে ছাদে উঠে, সেটা একটা লোহার দরজা, সেটা তালা টোলা কিছু নাই, মানে এইভাবে লাগানো আর কি, জাস্ট হুক লাগানো, হিঞ্জ লাগানো। তো তিনি সেটা আস্তে করে খুলতেছেন আর নিচে তাকাইলেন। নিচে তাকায় সিঁড়ির ল্যান্ডিংয়ের দিকে তাকায়, তার বুকের মধ্যে ধক করে উঠছে। তিনি তাকায় দেখেন সিঁড়ির ওই কোণাটার মধ্যে একটা নারী দাঁড়ায় আছে, এবং নারীটার সারা শরীরের রং হবে কুচকুচে ডার্ক, চোখগুলা লাল টকটকা, এবং চুলগুলা কালোর মধ্যে এতটা কালো যে চমকাচ্ছে, এবং মানে চোখগুলা মানে এত লাল যে মানে বলার মতো না, রক্ত লাল চোখ তার দিকে তাকায় আছে, কালচের মধ্যে রক্ত লাল চোখ। আর মনে হলো তাকে দেখে মৃদু হাসছে, এবং সে দাঁতগুলা দেখতে পারছে পুরো সাদা সাদা। মিনারের কাকার আসলে সারা শরীর মানে একসাথে মনে হচ্ছে যে একটা ইলেকট্রিক শক লাগছে পুরা। সে নিচে নামবে কি, সে তো দেখছে সিঁড়িতে ইসে দাঁড়ানো, মানে সিঁড়ির যে ল্যান্ডিংয়ে দাঁড়ানো, সে দৌড় দিয়ে ছাদের মধ্যে উঠে গেছে। ছাদের মধ্যে উঠে যে সে দরজাটা লাগাই দিছে, ছাদের ভেতর থেকে দরজাটা লাগায় সে দেখতেছে ছাদের উপরে কিন্তু চাঁদের আলোতে ভেসে যাচ্ছে চারিদিকে, এবং নতুন রং করা সব কিছু ঝকঝক করতেছে। ছাদের কোনো জায়গায় কোনো কিছু রাখা নাই। ছাদের বাউন্ডারি ওয়ালের ওই পাশে দেখা যাচ্ছে গাছগাছালি, কিছু গাছগাছালিগুলোর মাথাগুলো দেখা যাচ্ছে। আর দূরে চোখ পড়তেছে, কেন এইটা তো আসলে এমনি টিলার উপরে, মানে টিলাটাও বেশ উঁচু টিলা, পাহাড়ের মতো, তার উপরে যেহেতু ছাদ, সেখান থেকে দেখা যাচ্ছে যে দূরে সেই পাহাড়ের সারি দেখা যাচ্ছে। 1 সেকেন্ডের জন্য মিনারের কাকা আসলে ভয় জিনিসটা একটু ভুলে গেছেন, মানে এত সুন্দর লাগছে তার কাছে। তো তিনি আস্তে আস্তে করে হেঁটে চলে গেছেন পাশে, তবুও তার ভাবতেছেন তিনি কি দেখছে এই মাত্র। প্রচণ্ড ভয়টা এখনো ভিতরে আছে, কিন্তু আবার এত সুন্দর পরিবেশ দেখে তিনি ভাবতেছেন আমি কি দেখলাম এই মাত্র। এই চিন্তা করতে করতে তিনি চলে আসেন বাউন্ডারির কাছে, পেছন দিকে কিন্তু, হ্যাঁ। তো পেছন দিকে দাঁড়ায় তিনি তাকাইছেন নিচে তাকাই দেখতেছেন ওই যে মজুলিয়ামের মতো পুরনো একটা ছোট্ট ঘরের মতো আছে, এবং সেখানে দরজা তালা মারা, তার পাশে কুয়া, সেটার উপরে চাঁদের আলো এসে পড়ছে। জায়গাটা কুয়ার যে পাথরের চত্বরটা ঝকঝক করতেছে, এবং তার একটু পাশে তিনি এমন একটা জিনিস দেখলেন যে তার মানে একদম মানে হার্ট স্টপ হওয়ার মতো দশা।
তিনি দেখতেছেন বড় একটা সাপ, বেশ বড় একটা সাপ, কুণ্ডুলি পাকায় ফনা তুলে এরকম আছে, সেটাই কুয়ার পাশে। এবং তার পাশে দেখুন ওই পাশ থেকে আরেকটা সাপ আসলো, একই রকম সাইজের, মানে ওইরকম বিশাল, মানে এই দুইটাই কিং কোবরা হবে। ওইটাও এসে ওইটার সামনে দাঁড়ায়, ওইটাও ফনা তুলে একটার দিকে তাকায় আছে। এবং হঠাৎ করে মনে হলো সাপগুলা ঘুরে তার ওপর দিকে তাকাইছে, ছাদের দিকে। তো মিনারে কাকার কিন্তু হার্ট পুরো বন্ধ হয়ে গেছে প্রায়। তিনি থপ করে কয়েক পা পিছায় আসছেন, পিছায় এসে তিনি চিন্তা করতেছেন যে আমি কি দেখলাম, এত বড় বড় দুইটা সাপ এমন অদ্ভুতভাবে ওই জায়গায় কেন বসে আছে। তিনি ঘুরে দ্রুত হেঁটে যখন আসতে যাচ্ছেন একেবারে দরজার দিকে, তখন তার মনে হলো তার পেছনে কিছু একটা আসতেছে, একটা বাতাসের দমকা হওয়ার মতো লাগলো। তিনি দ্রুত পিছনে তাকাইলেন না, তিনি সাহস পাইলেন না পিছনে তাকানোতে। দ্রুত দরজাটা এসে মানে দরজার যে ছিটকানি ছিল সেটা টান দিয়ে খুলে ফেলছেন। খুলে তিনি ভিতরে ঢুকছেন। ঢুকে তখন তার মনে হইতেছে সিঁড়ি ঘরের ভিতরে যে আমি তো একটু আগে ল্যান্ডিংয়ে দেখছি অন্য কিছু। এটা ভাবতে ভাবতে তিনি যখন পিছনে তাকাইছেন এই ছিটকানিটা লাগানোর জন্য, দেখলেন যে দরজার ওই পাশে দাঁড়ায় আছে ছাদে, ঠিক যা দেখছিলেন তিনি একটু আগে সেটা। এবং এবার চাঁদের আলো পড়ে আরো ভয়ঙ্কর লাগতেছে, মানে এত কুচকুচে গাত্রবর্ণ তিনি কারো দেখেন নাই। তিনি সাথে সাথে গেটটা লাগাই দিয়ে ঝেড়ে দৌড় দিলেন সিঁড়ি দিয়ে, থপ করে সিঁড়ি দিয়ে দৌড়ায় তিনি আসেন। খোলা বেলকনি পার হওয়ার সময় তার একেবারে বুক কাঁপতেছিল, কারণ বেলকনির ওই পাশেই কিন্তু, এখন যে বেলকনিটা তিনি দেখতেছেন, বেলকনির ওই পাশেই কিন্তু পিছনের দিকের সেই কুয়াটার ওই জায়গাটা। তিনি তার রুমের দরজা খোলা ছিল, তিনি ঢুকে গেলেন রুমে, ঢুকে লাইট জ্বালাই দিলেন আগে চাপ দিয়ে সব। তার ওখানে কিন্তু জেনারেটর চলতেছে রাত্রেবেলা, মানে তিনি বলে দিয়েছেন যে তিনি যখন থাকবেন রাতে সার্বক্ষণিক যেন জেনারেটর চলে, এবং জেনারেটরটা মানে বেশ সাইলেন্ট কিন্তু চলতেছে। তিনি বাতি জ্বালাই দিয়ে তিনি দ্রুত ঘরের মধ্যে ঢুকলেন, বাথরুমে যে তাড়াতাড়ি তিনি ফ্রেশ হলেন নিজের মতো, এবং দেখলেন যে তিনি মানে বেশ ভয় পাইছেন, বেশ ঘাম বেরোচ্ছে তার। তো তিনি তাড়াতাড়ি নিজে মানে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তিনি আসলেন, এসে তাড়াতাড়ি বিছানার মধ্যে বসলেন। বসে চিন্তা করতেছেন কি করবেন, এভাবে কি তার ঘুম আসবে কিনা। তো অনেকক্ষণ বসে থেকে তিনি চিন্তা করে আসলে কোনো কুল কিনারা পেলেন না। এই রাতের বেলা, তখন রাত হয়ে গেছে, কাকে ফোন করবেন তিনি, ফোন করেই বা কী বলবেন যে ভয় পাইছেন। এগুলো চিন্তা করতে করতে তিনি বললেন ধুর। তিনি আস্তে করে বাতিটা নিভে আবার শুয়ে পড়লেন বিছানায়। তো এবার শুয়ে তিনি চেষ্টা করতেছেন ঘুমানোর। তো তিনি ওই সময় ওই ভেড়া গোনার মেথড ফলো করতেন, তিনি ভেড়া গুনতেছেন, গুনে ঘুমানোর চেষ্টা করতেছেন। অনেকক্ষণ হয়ে গেছে ভেড়া গোনার। হঠাৎ করে তার কাছে মনে হলো তার ফ্যানটা বন্ধ হয়ে গেল, ঘরের জেনারেটরটা বন্ধ হয়ে গেছে। জেনারেটরের যে হালকা শব্দ আসতেছিল, বেশ সাইলেন্ট জেনারেটর, কিন্তু শব্দ বন্ধ হয়ে গেছে, মানে যেটার জেনারেটর বন্ধ। তো তিনি ভাবলেন যে কিভাবে ফ্যান বন্ধ হয়েছে, মানে এখন বাতিও জ্বলবে না। তো এখানে কি আসলে কি আমার কি এখানে ডিজেল বা যা দিয়ে চালাইতেছিল জেনারেটর শেষ হয়ে গেছে নাকি, ফিউল শেষ নাকি, চিন্তা করতেছেন। মানে তার ঘুমটা অনেকটা টুটে গেছে। এই সময় তার মনে হলো ওই ঘরের মধ্যে কোনো কিছুর একটা প্রেজেন্স একদম, মানে কিন্তু ঘর কিন্তু অন্ধকার, চাঁদের আলো কিন্তু তার পর্দাগুলো বেশ ডার্ক ছিল, ওই ডার্ক পর্দা পার হয়ে এই পাশে কম আসতেছে জানলা ভেদ করে। মানে আলো আধারি ঠিক বলা যাবে না, অন্ধকারই বেশি বলা যাবে। অস্ফুট একটা আলো আধারির খেলা। মানে মনে হলো যেমন একটা মানুষ যদি কোথাও দাঁড়িয়ে থাকে, আমরা কিন্তু বুঝতে পারবো অন্ধকারেও সেই মানুষটার একটা ভাইব ছড়াবে, এরকম একটা ভাইব তার কাছে মনে হলো। তিনি ভয়, আসলে মিনারের কাকা জমে গেছেন, তিনি বলতে পারতেছেন না কিছু, তিনি একটা শব্দ করতে ভয় পাচ্ছেন তিনি, এরকম একটা অবস্থা। প্রচণ্ড ভয় পাওয়া শুরু করলেন তিনি আস্তে করে নিজের চাদরটাকে আরও কাছে টেনে নিলেন, নিজের মানে একেবারে গায়ের উপর টেনে নিয়ে তিনি চুপসে গেলেন। কি করবেন বুঝতে পারছেন না। এই সময় মনে হলো এই প্রেজেন্সটা আস্তে আস্তে আরও কাছে আসতেছে, তার একদম কাছে চলে আসছে। তিনি ভয় একদম কুকড়ায় গেছেন, মানে তার আসলে মানে একেবারে সম্মিত হারায় ফেলছেন তিনি। এই সময় মনে হলো তার কানের কাছে একটা অস্ফুট মহিলার কণ্ঠ। তাকে বলল, কি রে তুই কি বলছিলি, তোকে না বলা হয়েছিল ওই জায়গায় কোনো কিছু করবি না, ওই জায়গার কোনো কিছু করবি না, কুয়ার আশেপাশে ধারে দিয়েও যাবি না, তুই এখানে দেওয়াল দিতে বলছিস কেন, তুই তো ভালো বদমাইশ। তিনি একেবারে অবাক হয়ে গেলেন যে কি নারীর কণ্ঠ, কার, এরকম একটা অবস্থা, কি ব্যাপার। পরক্ষণে তিনি বুঝতে পারলেন তিনি তার বিছানা থেকে উপরে উঠে গেছেন। মিনারে কাকা বিছানা থেকে কয়েক ফুট উপরে উঠে গেছেন এবং তার চাদর সহ তিনি উপরে উঠে গেছেন। তিনি বুঝতে পারছেন না তাকে কেউ ধরে উঠেছে নাকি তিনি মানে বাতাসে ভাসতেছেন, এবং তাকে মনে হলো বিছানার থেকে সরায় নিয়ে আসলে একেবারে রুমের মাঝামাঝি জায়গায়।
তিনি অবাক হয়ে গেছেন, নিজের মধ্যে নিজে চিন্তা করতে পারতেছেন না তিনি কিভাবে এটা তার সাথে ঘটতেছে। তিনি ভয়ে যখন একেবারে জ্ঞান হারায় ফেলতেছেন তখন তিনি দোয়া পড়লেন, মানে একেবারে নিজের অজান্তেই দোয়া পড়লেন, মুখ থেকে অটোমেটিক বেরোলো। তিনি সাধারণত দোয়া পড়ার মতো মানুষ এরকম ছিলেন না, তিনি একেবারে রিলিজিয়াস ব্যাপার স্যাপার থেকে দূরে ছিলেন, কিন্তু এতটা ভয় পেয়েছেন আর এতটা অবাস্তব জিনিসের সম্মুখীন হলেন তিনি, বা এতটা তার কাছে মনে হচ্ছে যে তিনি স্বপ্নে দেখতেছেন, কিন্তু ভয় তিনি দোয়া পড়ছেন। দোয়া পড়ার সাথে সাথে মনে হলো তাকে কেউ ছুঁড়ে মারলো, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে ছুঁড়ে ফেলছে তাকে। এবং তিনি ধাপ করে যে পড়লেন রুমের থেকে বেশ খানিকটা দূরে দেয়ালের কাছে। পড়ার পর তিনি মানে ব্যথায় তিনি কোকায় উঠছেন। এই সময় তিনি হাসির শব্দ শুনলেন, অস্ফুট হাসির শব্দ। তিনি ভয়ে একদম মানে মানে কোকড়ায় যে তিনি দোয়া পড়তেছিলেন ওটাই পড়তে থাকলেন। অনেকক্ষণ তিনি এভাবে ছিলেন এবং তিনি তার কাছে মনে হলো যে তার আশপাশ দিয়ে এরকম হাসির শব্দ অনেকবার শুনছেন। সেই পায়ের শব্দ, মানে কেউ যদি পা দিয়ে হেঁটে হেঁটে যায় সেরকম শব্দ অনেকক্ষণ ধরে পাইছেন। তিনি ফ্লোরেই শুয়েছিলেন, তিনি ওঠেন নাই, মানে তিনি আসলে ভয়ে আর উঠতে পারেন নাই। তো একসময় তিনি ফ্লোরেই ঘুমায় যান। তো যাই হোক, যখন সকাল হয়, যখন ফজর হয়, তার তিনি ঘুমাইছিলেন তার খেয়াল নাই। যখন আলো ফুটছে তখন তার হুঁশ ফিরে বা তার ঘুম ভাঙে। তিনি উঠে তিনি মানে আগে দেখেন যে তার শরীরে খুব ব্যথা, তিনি ফ্লোরে পড়ে আছেন। একবার ভাবেন তিনি কি স্বপ্ন দেখছেন কিনা রাতে। পরে তিনি চিন্তা করলেন না, এটা মোটেই স্বপ্ন হতে পারে না, স্বপ্ন এরকম হতেই পারে না, এতটা বাস্তব স্বপ্ন হয় না। আর তিনি ফ্লোরে পড়ে আছেন সে তিনি বুঝতেছেন। যাই হোক, মোটামুটি ভারী শরীর, তার 40 অর্ধ বয়স। তিনি উঠছেন, উঠে তার চাদর রাখছেন, রেখে দেখলেন খুব ব্যথা। তিনি সাথে সাথে তার মোবাইল ফোনটা নিলেন, যে কল দিলেন কেয়ারটেকারকে। কেয়ারটেকার দৌড়ে আসলো, এসে বললো যে আমি পড়ে গেছি, কালকে এরকম খাটের থেকে পড়ে গেছি। তো চুপ হয়ে গেছে, কেয়ারটেকার কিছু বলতেছে না। তো বলতেছে যে মানে এখানে কি উল্টাপাল্টা জিনিসপত্র ঘটে? কেয়ারটেকার বললো যে ঘটে, আমি তো আগেই বলছি আপনাদের ম্যানেজার সাহেবকে জায়গাটা সুবিধার না, অনেক সমস্যা। এসে বলছে যে তুমি হুজুরকে খবর দাও, হুজুরকে খবর দাও, আর সবাইকে গেস্টকে খবর নাও সবাই ঠিক আছে কিনা। তো তিনি গেলেন, গেস্ট যারা আছেন তাদের সবাইকে জিজ্ঞেস করা হলো। তো সবাই নাকি ভয় পাইছে রাতের বেলা। ভয় পাওয়ার কারণ হচ্ছে প্রত্যেকের কাছে মনে হয়েছে তাদের ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে রাতের বেলা, এবং তারা নুপুরের শব্দ পাইছে সবাই ওই জায়গায় যারা ছিল। তার গেস্ট, কয়েকজন গেস্ট ছিল কয়েকটা রুমে, তারা সবাই এরকম শব্দ শুনছে। যাই হোক, এবং সবাই তো পুরুষ মানুষ, আসলে তাদের মানে ভয় পাইছে কিন্তু ওইভাবে প্রকাশ করে নাই। তো তিনি তখন উঠে যেয়ে বললেন, সাথের যারা ফ্রেন্ড ক্লোজ যারা ছিল তাদেরকে বললেন যে একজনকে, যে কালকে রাত্রে এরকম হয়েছে আমার সাথে, এই ব্যাপার। তো এটা আমার মনে হয় জায়গায় এরকম সমস্যা আছে। তিনি জায়গা কেনার ইতিহাসও বললেন তাদেরকে। তো তারা কয়েকজন শুনে বললো যে আপনি হুজুরকে খবর দিয়েছেন, ভালো করছেন, হুজুর আসুক, হুজুরের সাথে কথা বলেন কি করা যায়। তো তিনি তখন যাই হোক দুপুরের মধ্যে তিনি হুজুর আসলেন, হুজুরের সাথে কথা বললেন। তো হুজুর বলল যে ঠিক আছে, আপনি তো যাচ্ছেন, অসুবিধা নেই, আপনার প্রেজেন্সেই, আপনি থাকা অবস্থায় আমি এখানে ইট স্থাপন করব। আপনি যেহেতু মালিক, আপনি সামনে বসে, আপনি যেটার মানে এখন মালিক, ক্রয় সূত্রে মালিক, আপনি সামনে বসে আপনি আমাকে বলবেন যে এখানে বন্ধ করে দিতে, ওই জায়গায় দাঁড়ায়। আমি তারপর করবো, মানে আমি প্রথম ইট স্থাপন করে দিব আপনার মিস্ত্রিরা, আর আমি দিনে দিনে দেয়াল তুলবো, এখানে ওই জায়গায় বন্ধ করে দিব। তো যাই হোক, ওই দিনই মোটামুটি একটা বেশ ব্যবস্থা নেওয়া হয়। এবং আসলে উনি খবর নিয়েছিলেন ওনার জেনারেটর কিন্তু তেল শেষ হয়নি রাতে, জেনারেটর বন্ধ হয়ে গেছিলো তখন। যাই হোক, হুজুর আসলেন, হুজুর থাকলেন, এবং সাথে সাথে মিস্ত্রি আনা হইলো ওখান থেকে। এনে প্রথম ইট সিমেন্ট এনে ওই জায়গায় প্রথম একটা দেওয়া হইলো আর কি, ওই ইসের জায়গায় যেখানে দেয়াল তোলার কথা বলছিলেন হুজুর, বাঁকায় ঘুরে ওই জায়গাটা দেয়াল তুলে দেওয়ার কাজ শুরু করলেন। হুজুর দোয়া পড়ে ফুদিলেন এবং ওনাকে বললেন যে যে আমি এখানকার লফুল ওনার, মানে মালিক, এখানকার আইনগত মালিক, আমার এখানে আমার নির্দেশে এটা হবে, এই জায়গায় কেউ যেন না আসে। তিনিও বললেন, মিনানের কাকা, এবং সে হুজুরও এখানে বসে এটা মানে দোয়া পড়লেন, দোয়া পড়ে বন্ধ করলেন। এরপর বললেন তিনি যে আমি এখন তো কাজ করছি, পরবর্তী দেওয়ালটা সম্পূর্ণ হবে যখন, তখন আমি আবার এসে দোয়া পড়ে দিব, আর এখানে আর হবে না, আপনার পুরো এই জায়গাটা আমি বন্ধ করে দিব। তা কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু অসুবিধা আছে। হুজুর বললো যে এইখানে যারা যদি কেউ থাকে, অবশ্যই সেই মানুষকে মানে যাতে ধর্মকর্ম করে এইভাবে হইতে হবে, মানে এখানে কেউ জানি এসে মানে ফুর্তি মজমাস্তি করতে না আসে এখানে, আর যেই আসে সে যেন এলোমেলোভাবে চলাফেরা না করেন, কারণ ঘর এতটুকু জায়গা বন্ধ করে দিব, খোলা জায়গা আছে ওইখানে এলোমেলো জিনিস হতে পারে। তো যাই হোক,
তো মিনারের কাকা হুজুরকে বলেন, ঠিক আছে হুজুর, আপনাকে আমি উনি নিয়োগই করে দেয় যে আপনি এখানে থাকবেন, দেখাশোনা করবেন, মাঝে মাঝে দোয়া দরুদ পড়বেন। তিনি তা হুজুরের জন্য একটা সম্মানের ব্যবস্থা করেন, বলেন আপনি দেখেন। আর তিনি ওই দেয়ালটাকে কমপ্লিট করতে বলেন। তবে মিনারের কাকান নাকি তিনি যখন তার সিলেটের বাড়িতে গেছিলেন শহরে, সেখানে যে ও রাত্রেবেলা তিনি দুঃস্বপ্ন দেখতেন, তাকে মনে হইত এবং তাকে প্রায় প্রায় বোবায় ধরতো, মানে একদম এসে গলা চেপে ধরতো ঘুমের মধ্যে। তো এইটা তিনি যখন ফেস করতেছিলেন, তিনি মানে এক সময় নাকি বেশ প্রবলেমে পড়েন। এই জিনিসটা আবার ঠিক হয় তিনি যখন ইংল্যান্ডে ফিরে যান, তারপর নাকি আর এটা অনেকদিন তার এগুলো হয় নাই। তো এরপরে তিনি অনেকদিন গ্যাপে আবার আসছিলেন ফিরে, তো তখন আর এটা দেখেনি। আর ওই বাড়িতে তিনি নাকি এরপর আর রাত কাটান নাই। যে তিনি যখন ফিরে আসছেন ওই বাংলা বাড়িতে দেখছেন যে ওই জায়গায় দেয়াল করে দিছে, এটা বন্ধ করে দিছে, এবং ওইখানে যারা তার অফিসিয়াল কোনো কাজে যায় বা তার পরিচিত মানুষরা যারা যায় ওইখানে কোনো কারণে, তিনি যদি কাউকে থাকতে দেন, পারমিট করেন গেলে, বা তারা অফিসিয়াল কাজে যায়, বাংলো তার আছে এখনও, তো ওখানে নাকি কেউ গেলেও মানে ওই জায়গাটার কথা কেউ মানে আর জানে না। ওই জায়গায় যে ওইখানে ওরকম একটা ছোট্ট একটা মজুলিয়ামের মতো আছে, একটা কুয়া আছে, এটা সম্বন্ধে কেউ জানে না। ওই জায়গাটা কেউ বদর করেন, এবং এমনভাবেই তারা দেয়াল করে দিছে যে জায়গাটা একেবারে ঢাকা পড়ে গেছে, ওখানে কেউ আর ওইদিকে যায় না। আর তিনি বলছেন যারা এখানে থাকবে, যারা দোয়া দরুদ পড়ে থাকে, এখানে কেউ করে। এবং কেয়ারটেকার সাহেব সে আছেন, পরবর্তীতে আরও মানুষ নিয়োগ দিচ্ছেন 2-1 জন, এবং তারা সবাই থাকে, তারা জানে এখানে, এবং তারা যারা থাকে তারা সবাই নেই ওখানে মোটামুটি রিলিজিয়াস প্র্যাকটিসগুলো করে। আর মানুষজন ভয় পায়, ওখানকার এলাকার যারা মানুষজন তারা ওখানে যাইতে সাহস পায় না। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি গতকাল শুক্রবার সকালবেলা। আমি ফজরের নামাজের পর আমার খুব কাছের একজন বড় ভাই আব্দুল্লাল মামুন ভাই, ওনার ঘটনা কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। উনি বর্তমানে ভবানীপুর কবরস্থান মসজিদ, সেই মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার বাসা কিন্তু এই মসজিদের খুব কাছাকাছি। ওনার সাথে আমার আগেই কথা হয়েছিল যে ভাই আমি আসবো, ফজরের পর একটু হাঁটাহাঁটি করব। তো আমি গিয়েছি ওনার সাথে, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বললাম যে ভাই চলেন একটু কবরস্থানের ভিতরে যাই, অনেকদিন এই কবরস্থানের ভিতরে যাওয়া হয় না। আমাদের বেশ কিছু শিক্ষকের কবর এখানে রয়েছে, আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনের কবরও রয়েছে, রাজবাড়ির বেশ কিছু রিনাউন্ড ব্যক্তির কবর এখানে রয়েছে, আর এই মামুন ভাইয়ের বাবার কবরও এখানে রয়েছে। ওনার বাবার নাম হচ্ছে খলিল, উনি খলিল স্যার নামে অনেক সুপরিচিত ছিলেন। রাজবাড়ি যে ইয়াসিন উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের খুবই নাম করা একজন শিক্ষক উনি ছিলেন। ওনার কবর আমরা জিয়ারত করলাম। তো ওই যে কবরস্থানটা, এই কবরস্থান ঘিরে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে একটা সময়, মানে সেটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা, এইখানে আসলে এখন যে চতুর্দিকে দেয়াল দেখা যায়, ওই সময় কিন্তু এরকম দেয়াল ছিল না। ওই সময় না, এই কিছুদিন আগেও ছিল না। এক সাইডটা খোলা ছিল, অন্য সাইডে দেয়াল ছিল, অর্থাৎ 3 পাশের দেয়াল এক সাইডে খোলা ছিল। মহান মুক্তিযুদ্ধের আগে এই এলাকায় নাকি শেয়ালের উপদ্রব এত বেশি ছিল যে লাশ দাফন করার পরের দিনই শেয়াল কবর থেকে লাশ নিয়ে চলে যেত। অনেক দূরে সে কাফনের কাপড় পরে থাকতো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলতো। এরকম ঘটনা ঘটতো, কখনো কখনো ওই লাশ আর পাওয়াই যেত না, এমন একটা অবস্থা হতো। মানুষ পাহারা বসাতো, পাহারা বসালেও রাতের বেলা নাকি অনেক শেয়াল এসে মানুষের উপর আক্রমণ করতো যারা পাহারায় থাকতো, এমন ঘটনাও ঘটতো। এটা অনেক আগের কথা আর কি। তো শেয়ালের উপদ্রবে এমন অবস্থা হয়ে যায়, ওখানে লাশ দাফন করাই মুশকিল হয়ে যায়। এরকম সমস্যা যখন চলতে থাকে, তখন ওনারা সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও যখন ব্যর্থ, তখন ওই এলাকায় নাকি একজন বুজুর্গ ব্যক্তি সফর এসেছিলেন। ওনাকে যখন এই বিষয়টা জানানো হয়, উনি ওই কবরস্থানে আসেন। আসার পর ওই কবরস্থানের উপর দাঁড়িয়ে বেশ কিছু ওজিফা করেন, দোয়া দুরুদ পাঠ করেন, এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এরপর থেকে নাকি আল্লাহর রহমতে এই শেয়ালের উপদ্রব অনেক কমে যায়। একদম যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, তবে অনেক কমে যায়। কবরস্থানের যেই একটা পাশ, যেটা নতুন এক্সটেনশন করা হয়েছে, ওই জায়গাটা আগে অনেক নিচু ছিল, সেখানে মাটি ভরাট করে আবার উঁচু করা হয়েছে, এখন চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে।
রাজবাড়ির যতগুলো পুরনো কবরস্থান রয়েছে তার মধ্যে এইটা একটা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম। তখন মামুন ভাই আমাকে একটা জায়গা দেখালেন, জাফনান এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতে আমাদের খুব কাছের একজন মুরব্বী মারাত্মক ভয় পেয়েছেন। আমি বললাম, ভাই কবরস্থানে ভয় পেয়েছেন, বিষয়টা বলেন তো কি? তখন উনি বলতে শুরু করেন। উনি বলেন যে ঘটনাটা এখন থেকে মাস 5 আগের আর কি, সেই হিসাবে অক্টোবর মাসে হতে পারে, এমনটাই উনি আন্দাজ করেছেন। এক্সাক্ট মাসটা উনি বলতে পারেন নাই অবশ্য, তবে এরকমই হবে আর কি। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাবু মিয়া। এই হাবু মিয়া উনি কিন্তু একজন গোরখোদক। রাজবাড়িতে গোরখোদক হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে। অল্প সময়ের মধ্যে খুব নিখুঁতভাবে কবর খননে উনি খুবই পারদর্শী, সদালাপী, মৃদুভাষী, পরোপকারী, সবসময় হাস্যোজ্জ্বল মুখে উনি থাকতেন। অত্যন্ত সহজ সরল একজন মানুষ। উনি কবর তো রেগুলারই খোঁড়েন, অনেক আগে থেকেই তো উনি খোঁড়েন। যখন উনি তরুণ বয়স তখন থেকে কিন্তু এই কাজটা উনি করেন, সোয়াবের নিয়তে করেন। এই কাজে তো আসলে ওনার অনেক বছর হয়ে গেছে। উনি ওনার সাথে কিন্তু ওনার ভাগিনা সহ আরও কয়েকজনকে সাথে নেন আর কি। এখন তো আগের মতো একা একা পারেন না, বয়স হয়ে গেছে। কোনো একদিন বিকেলবেলা উনি কবর খুঁড়ছিলেন। কবর খুঁড়তে খুঁড়তে মোটামুটি মাগরিবের আজান দেবে ভাব, এর মধ্যেই কিন্তু প্রায় কাজ শেষ করে ফেলেছেন এই অল্প সময়ের মধ্যেই। ওনার ভাগিনা আর সাথে যারা ছিলেন তারা বলছেন যে এই এখন তো মাগরিবের আজান দেবে, ওঠো ওঠো ওঠো, চলো মাগরিবের নামাজ পড়ে এসে বাকি কাজটা শেষ করবো না। উনি আবার বলছেন যে তোরা যা, দেখতেছিস না এই লাস্টে একটু ফিনিশিং দিতে হবে, মাগরিবের নামাজের পর এই লাশটা এখানে দাফন করবে। তারা যদি এসে দেখে যে আমি তখনও এটার ফিনিশিংয়ের কাজ করতেছি, তখন তারা কি মনে করবে? লাশ এখানে রেখে কি কবরের কোনো একটা কাজ করা যায়? কাজ তো আগে শেষ করে রাখতে হবে। আর তো কয়েক মিনিটের ব্যাপার, তোরা যা, অজু কর, নামাজের জন্য রেডি হয়, আমি আসতেছি, আজান তো এখনো দেয় নাই, এখনই দেবে, আমি আসতেছি, তোরা যা। তো তারাও দেখলেন যে আর হয়তো বা 5 মিনিটের কাজ উনি যেভাবে দ্রুত গতিতে করছেন তাতে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ফিনিশিংয়ের কাজটা সাধারণত এই হাবু মিয়া করতে খুবই পারদর্শী ছিলেন। এমনিতে সব কাজ করতেন, বাট ফিনিশিংয়ের কাজটা ওনার খুব নিখুঁত হয় আর কি। কারণ ফিনিশিংয়ের কাজটা ভালো না হলে, উপরে বাঁশ দেয়া হলে তখন ওটা ভেঙে পড়তে পারে। একটা নির্দিষ্ট মাপ দিতে হয় যাতে মাটি ওই লোডটা নিতে পারে, বাঁশের লোডটা নিতে পারে, নাহলে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো উনি ওই কাজটা করছিলেন, শেষের ওই কাজটা ওনার ওখান থেকে চলে আসেন। তো উনি ওনার মতো করে করছেন। মাগরিবের আজান তখনও হয় নাই, হবে হয়তো বা তখন 1 মিনিট বাকি বা এরকম আর কি সময়। হঠাৎ করে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। ওই সময় হাবু মিয়া উনি একটু ঝুঁকে পড়ে কাজ করছেন কবরের ভেতরে। মনে হলো যে ওনার খুব কাছাকাছি এসে কেউ ভয়ঙ্করভাবে একটা গর্জন করে ওঠে, ওই কই একটা গর্জন করে ওঠে। তো এইরকম গর্জন যখনই হয়েছে উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। এতটা ভয় পেয়ে গেছেন উনি তো বেশ ওই জায়গাতেই বসে পড়েছেন। এরপর উনি দ্রুত উঠেছেন, তখন আবার আজান দিয়ে দিয়েছে। ওঠার পর উনি খুব ঘাবড়ে গিয়েছেন, এরকম ভয় উনি কখনোই পান নাই। উনি তো এরপর মসজিদে গিয়েছেন, শরীরটা ভালো লাগছিল না, বাসায় চলে যান। ওই রাত থেকেই ওনার মারাত্মক জ্বর, এমন জ্বর আর নামে না। এরপর থেকে শুরু হলো ডায়রিয়া, কোনোভাবেই কিছু হচ্ছে না, অবস্থা খারাপ। মামুন ভাইয়ের কাছে খবর আসে, মামুন ভাই দেখতে যান। দেখতে যাওয়ার পর তার কাছে শোনেন সব ঘটনা যে আসলে কি হয়েছিল। মামুন ভাই কিছুটা ঝাড়ফুঁক করে দিয়েছেন উনি যতটুকু জানতেন আর কি। এরপর উনি একটু সুস্থ হয়েছেন, মানে একটু হাঁটাচলা করতে পারেন। মামুন ভাই মাগরিবের নামাজ পড়ে ওনার কয়েকজন মুসল্লির সাথে আবার রেগুলার একটু চা খান। ওখানে এই হাবু মিয়াও গিয়েছেন, চা খেতে গিয়েছেন। মামুন ভাই দেখলেন উনি তখনও বেশ দুর্বল, কিছুটা সুস্থ হয়েছেন, তখনও বেশ দুর্বল। বেশ মজা করে কথাবার্তা বলতেছেন, উনিও একটু কথাবার্তা বললেন, মামুন ভাইও বললেন, বেশ কয়েকজন বললেন। তবে ওই ভয়ের বিষয়ে কথা হয় না এখানে। এর পরের দিন সকালবেলা মামুন ভাইয়ের কাছে খবর আসলো হাবু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের খবর শোনার পর রাজবাড়ির অনেকেই
খুব শোকাহত হয়েছিলেন। এমন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, তাই এরকম ভয় পেয়ে উনি মারা গিয়েছেন। যেই মানুষ কিনা হাজার হাজার কবর খুঁড়েছেন, সেই মানুষটা কবর খুঁড়তে গিয়ে, তাও গভীর রাতে না, ঠিক মাগরিবের আজানের আগে এরকম একটা ভয় পেয়ে মারা গেলেন। আমার আরেকজন বন্ধু, যার নাম হচ্ছে জয়নাল আবেদিন বাবু, তার বাড়ি বিনোদপুরে। রাজবাড়ি যে ঘাস বাজার রয়েছে, এই ঘাস বাজারে কিন্তু তার জয় এন্টারপ্রাইজ নামে একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে। আমি এই বিষয়টা যখন আমার ওই ফ্রেন্ড জয়নালের সাথে শেয়ার করি, জয়নাল তখন এই বিষয়ের সত্যতা নিশ্চিত করলেন যে হ্যাঁ, সেও বিষয়টা জানে। আর এই ব্যক্তির সাথে আবার জয়নালের আগে থেকেই অনেক ভালো পরিচয় ছিল। জয়নালও বিভিন্ন সময় তার সাথে কথা বলেছে যে আপনি কবর খুঁড়তে গিয়ে ভয় টয় পান না। উনি নাকি বলতেন ভয় কিসের, কোনো ভয় নাই। উনি আবার একটা ট্রিক্সও শিখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি একটা ঘটনার প্রসঙ্গে বলেছিলেন নাকি উনি একদিন রাতের বেলা, রাত 1টার দিকে কবর খনন করা শুরু করেছেন। রাত 1টা থেকে কবর খনন করা শুরু করে এই ভবানীপুর কবরস্থানে আর কি। তো কবর খুঁড়তে খুঁড়তে রাত প্রায় 3টা হয়ে গেছে, তখন ওনার কবর খনন করা শেষ হয়েছে। উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমি তখন চিন্তা করলেন এখন উপরে উঠবো, আবার ভয় টয় দেখায় নাকি কেউ। তখন নাকি উনি কবরের ভিতরে শুয়েছিলেন, একদম কবরের ভিতরেই শুয়ে আছেন। যখন ফজর আজান দিয়েছে তখন উঠেছেন, স্বাভাবিকভাবেই উঠে আবার চলে গেছেন। উনি নাকি এই জয়নালকে বলেছিলেন যে কবরের ভেতরে থাকা অবস্থা নাকি কেউ ভয় দেখাতে পারে না, এই বিষয়টা বলেছিলেন। উনি কবরের ভেতরেই ওই সময় ছিলেন। ওই সময় আসলে উনি ভয় পেয়েছিলেন, ভয়ঙ্কর কোনো কিছু তাকে ওই অবস্থাতে ভয় দেখিয়েছিল। যেই মানুষটা হাজার হাজার কবর খনন করলেন, এত কবর খনন করার সময় তার সাথে মারাত্মক ভয়ের ঘটনা ঘটল না, সেই মানুষটা এরকম একটা সময় ভয় পেয়ে এমনভাবে ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, আল্লাহ হয়তোবা তাকে এভাবেই নিয়ে যাবেন এরকম ঘটনার মাধ্যম দিয়ে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। রাজবাড়ির অনেকেই কিন্তু ওনার এই বিষয়টা জানেন, আমি এভাবেই শুনেছি, সেভাবেই প্রিয় লিসেনার্স আপনাদের সাথে শেয়ার করলাম। রাজবাড়ির যারা আছেন তারাও এই বিষয়টা অনেকেই জানেন বলে আমি জানি, এমনটাই আমি আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেছি। কারণ ওনার মৃত্যুর পর অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কারণ রাজবাড়িতে এমন পরিবার কম আছে যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, আর তাদের কবরের যে কাজটা, খননের কাজটা, এটা এই হাবু মিয়া করেন নাই। এমন পরিবার অনেক রয়েছে সেখানে রাজবাড়িতে, যার কারণে হাবু মিয়ার মৃত্যুর খবরটা অনেক ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছিল। হাবু মিয়ার জন্য আমরা দোয়া করব। এমন একজন পরোপকারী, সদালাপী, হাস্যোজ্জ্বল মানুষ, একজন সহজ সরল মানুষ, উনি পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। অসংখ্য কবর উনি খনন করেছেন, ওনার নিজের কবর আরেকজন খনন করেছেন। এটাই বাস্তবতা। যে ব্যক্তি অনেকের কবর খনন করেন, তার কবর কিন্তু আরেকজনই খনন করে। কারণ যিনি মারা যান তিনি তো আর নিজের কবর খনন করে যেতে পারেন না, সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমি আবির মাহমুদ, এসেছি গাজীপুর থেকে। আমার গ্রামের বাড়ি খুলনাতে। আর তো আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটা আমার ভাইয়ার বিয়ে হয় 2005 সালে। তো ঘটনাটা হয় 6 সালের দিকে। তো আমার যে ভাবি আছে, আমার বড় ভাইয়ার ওয়াইফ, তো ভাবি যখন বিয়ে হয় তখন ওনার ইন্টারমিডিয়েট কমপ্লিট। তো বিয়ের পর আমাদের এখানে আসা কিছুদিন পর উনি আমাদের এলাকারই একটা সরকারি কলেজে অনার্সে ভর্তি হন। তো কলেজে উনি যখন নতুন, প্রথম কয়েকদিন যাতায়াত করার পর বন্ধুবান্ধব কয়েকজন হয়েছিল। তো এমনই একদিন চলার পথে যে গায়ে ধাক্কা লেগে একটা মেয়ের সাথে ওনার ধাক্কা লাগে। তো মেয়েটার নাম হচ্ছে অনিতা, পরে জানা যায়। তো ওই মেয়েটা আসলে কেমন বড়লোকের অনেক বখাটে মেয়ে থাকে এমন, তো একটু অনেক খারাপ মেজাজ দেখায় ভাবির সাথে। ভাবিও তো ছাড় দেওয়ার পাত্র না, উনিও ওনার মতো বকাঝকা করে। তো আশেপাশে যারা ছিল ওরা ওখানেই বিষয়টা মিটিয়ে দেয়। তো পরবর্তীতে আবার আমার ভাবির যে বান্ধবীরা ছিল, তো বান্ধবীরা বলে যে আসলে মেয়েটা ভালো না, তোমার হয়তো বা ওর সাথে ঝগড়া করাটা ঠিক হয় নাই। তো ভাবি বলে যে যা হওয়ার হবে, দেখা যাবে। তো এই বলে ভাবি চলে আসে। তো এর সপ্তাহখানেক পরের কথা, ভাবির সাথে আর কি ওই মেয়েটার একটু আন্ডারস্ট্যান্ডিং হয় বন্ধু বান্ধবদের কারণে, একসাথে আড্ডা দেওয়ার সময়। তো
তো সব কিছু ভুলে যখন সম্পর্কটা ভালো চলছিল, ভালো একটা বন্ধুত্ব, ফোন দিয়ে একসাথে কে কোথায় যায়, কে কোথায় কী করে সব কিছু জানাজানি হচ্ছে। তো এমনই একদিন ভাবি কলেজে গিয়েছে। তো ভাবি মানে কলেজ থেকে যখন বাড়ির দিকে আসবে তখন আর কি অনিতা ডাক দেয় যে একটু এদিকে আয়। ভাবির নাম হচ্ছে মাহমুদা। তো ডাক দেয় যে মাহমুদা একটু এদিকে আয়। তো ভাবি যাই, কে বলে যে কি হয়েছে? তো বলে যে আমি একটু পার্লারে যাব, আমার একটু একটা পার্টিতে যেতে হবে, তো তুই চল আমার সাথে একটু, আমি একটু পার্লারে যাব। তো ভাবি যেতে চায় না, তাড়াতাড়ি করে ওনার বাসায় আসতে হবে আর কাজ আছে। তো ওই এক প্রকার জোর করেই পার্লারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই অনিতা যখন পার্লারে আর কি ফেশিয়াল এগুলো করছে, তো তখন সে ভাবিকেও জোর করে ধরে যে তুইও আমার সাথে একটু কর। তো ভাবি আর কি করা, তো ওই হালকা চুল টুল সাইজ করে আর ফেশিয়াল করে ওনারা চলে আসে। তো এই 2 দিন পরের কথা, 2 দিন পর ভাইয়া যায় ভাবিকে কলেজ থেকে আনার জন্য দুপুরবেলা। তো ওই যখন যায় তখন আর কি ওই অনিতার সাথে ছিল ভাবি। তো অনিতার সাথে ভাইয়ার পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দেওয়ার পরে আর কি ওই যখন ওরা একসাথে স্ট্যান্ডের দিকে আসতে থাকে তখন আর কি ওই অনিতা আর কি এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ভাইয়ার উপর পড়ে যায়, সম্ভবত হোঁচট খেয়েছিল। তো তারপর চলে আসে। তো স্ট্যান্ডে আসার পরে হঠাৎ করে ভাবি খেয়াল করে যে খুব লম্বা মতো একজন লোক, প্রায় 6 ফুট মতো একজন লোক, কালো জুব্বা পরা আর হাতে একটা লাঠি। তো এইটা নিয়ে ও ভাবির দিকে খুব মোটা মোটা চোখ করে তাকিয়ে আছে। তো এইটা দেখে আর কি ভাবি একটু এটা কোথায় খেয়াল করলেন? বাস স্ট্যান্ডে না বাসে চড়ার পর? বাস স্ট্যান্ডে উনি যখন বাসের জন্য অপেক্ষা করছেন, ভাইয়া আর ভাবি দুজনেই আছেন। ভাইয়া ভাবিকে বাসে উঠিয়ে দিয়ে কাজে যাবে। ওকে। তো ভাবি ওখানে ভাইয়া কিন্তু সঙ্গে আছে। তো ভাবি দেখে যে ওই লোকটা খুব মানে একটু উইয়ার্ড টাইপের তাকিয়ে আছে ভাবির দিকে। তো ভাবি স্বাভাবিকভাবে একটু ঘাবড়ে যাওয়ার পরে ভাইয়াকে কিছু বলে না। তো উনি তাড়াতাড়ি করে বাস যখন আসে সাথে সাথে বাসে উঠে যায়। তো বাসে ওঠার পরে ওই যে মনের একটা আতঙ্ক, উনি বাসের জানলা দিয়ে পেছনে তাকিয়ে দেখে। তো দেখে যে ওই লোকটা খুব ওইভাবেই তাকিয়ে আছে এবং মানে বাস যেদিকে যাচ্ছে বাসের পেছন উনি খুব লম্বা পায়ে হেঁটে হেঁটে আসছে, এটা দেখে। তো ভাইয়া আবার ওইখান থেকে ব্যাক করে কাজে চলে যায়, ভাবিও চলে আসে। তো ভাবির মনের ভিতরে একটু খুঁতখুত করে ভাই তো সারাদিন পর যখন বাসায় এসে কাজকর্মের ভিতরে ওগুলো ভুলে যায়। যাওয়ার পরে রাত প্রায় 10টার দিকে ভাইয়া বাসায় আসে। তো আমাদের বাড়িটা কেমন, চারদিক দিয়ে পাঁচিল দেওয়া আর সামনে একটা বড় উঠান আর তারপর বাড়ি। তো আমাদের বাড়ির সামনে একটা বড় গেট। তো ওই গেট খুলে যখন ভাইয়া আসে তখন ভাবি ভেতর থেকে শব্দ শুনে বুঝে যে ভাইয়া আসছে। তো উনি গিয়ে আমাদের যে লোহার কলাপসিক্যাল গেট যেটা থাকে ওটা তালা দেওয়া, ভাবি ওটা তালা খুলে গেটটা খুলছে, ভাইয়ার সাথে সাথে ঢোকার পরে ভাবি গেটটা বন্ধ করতে যাবে, ঠিক এই সময় ওনার বড় গেটের দিকে, আমাদের যে সামনে যে বড় গেটটা এইদিকে চোখ যায় ওনার। তো দেখে যে সেই যে লোকটা বাস স্ট্যান্ডে যে লোকটাকে দেখেছিল সে চুপ করে ওখানে একবারে মানে স্ট্যাচুর মতো ওইভাবে দাঁড়িয়ে আছে আর ভাবির দিকে ওইভাবেই তাকিয়ে আছে। তো মানে ওনার গেটের কাছে তো একটা লাইট ছিল, তো ওই লাইটটা দেখে যে মানে চোখগুলো এত সাদা আর মুখটা এত কালো, মানে পুরো একটা চোখের অন্যরকম চোখ, তো একটা অদ্ভুত। তো দেখে ভাবি খুব ভয় পেয়ে উনি তাড়াতাড়ি গেটটা তালা দিয়ে কোনো মতে ভেতরে চলে আসে। তিনি আপনার ভাইয়াকে তখনও পর্যন্ত কিছু বলেন নাই। তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, ভাবিও ঘুমিয়ে পড়েছে। রাতের বেলা হঠাৎ ভাবির ঘুম ভেঙে যায়, মানে হঠাৎই আচমকা ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে উনি তাকে দেখে যে ভাইয়া পাশে শুয়ে আছে। তো ওই পাশ ফিরে যখন শুইতে যায় তো ঘরে তো ডিম লাইট যেটা ওই জ্বালানো ছিল, তো দেখে যে ওই ঘরের দরজার থেকে ভাবির যে অ্যাটাচ বাথরুম ওইটা আপনার খাটের সাথেই আর কি, খাটের পাশ দিয়ে যাওয়া লাগে। তো ওই ভাবির পাশ কাটিয়ে ওই সেই খুব লম্বা একজন লোক, ভালোভাবে তো দেখা যাচ্ছে না কিন্তু কালো জুব্বা পরা, হাতে সেই লাঠি, ওইটা নিয়ে উনি আর কি ওই বাথরুমের দিকে যাচ্ছে। তো এটা দেখে ভাবি মানে উঠে বসে, আস্তে আস্তে উঠে বসে তাকায়, দেখে যে মানে ওই যখনই বাথরুমের দরজার কাছে যায় বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুইলা পেছন দিকে তাকায়, ভাবির দিকে তাকায় ওই সেই কালো জুব্বা পরা লোকটা। তো যখনই তাকায় ভাবি তাকিয়ে দেখে যে এটা ভাইয়া, অথচ ভাইয়া কিন্তু পাশে শুয়ে আছে, অথচ 6 ফুট মতো লম্বা, অথচ ফেসটা আমার ভাইয়ার। তো এটা দেখে উনি আর কি চিৎকার দিয়ে ওঠে। আর ওনার মুখটা ছিল একদম রক্ত শূন্য, মানে যেমনটা মনে হয় যে মাটির তৈরি, এরকম মনে হচ্ছিল যে পুতুলের মতো।
তো এটা দেখার পরে ভাবি চিৎকার দেওয়ার পর ভাইয়া ধর্মার করে লাফিয়ে উঠে জিজ্ঞেস করে যে স্বপ্ন দেখছো বাজে কিনা। তো ভাবি আর কিছু বলে না, কান্নাকাটি করতে থাকে। তো পরদিন ভাবির প্রচুর পরিমাণে জ্বর আসে। তো জ্বর আসার পরে ভাইয়া বলে যে এখন আর কলেজ যাওয়ার দরকার নেই। তো প্রায় 2-3 দিন লাগে ভাবির জ্বর সেরে উঠতে। এর মধ্যে যেদিন সকালবেলা জ্বর, ওই দিন সকালবেলা ভাবি কিন্তু কাউকে কিছু বলে নেই, এমনকি আমার ভাবি আর ভাইয়া ছাড়া কেউ জানে না যে ভাবির জ্বর। আচ্ছা, অথচ অনিতা ফোন দেয় তখনই okay. সকালবেলা, ফোন দিয়ে বলে যে কিরে তোর নাকি জ্বর হয়েছে। তো Okay, ভাবি so বলে যে অনিতার তো জানার কোনো না, কথাই না, কোনোভাবে সে জানবে। জানার কথা না অনিতার। Okay. তারপরও তো অনিতা ফোন দেওয়ার পর ভাবি এই জিনিসটাকে অত বেশি গুরুত্ব দিয়ে দেখে না। তো 2-3 দিন পরে যখন ভাবি সেরে ওঠে তারপরে কলেজ যাওয়ার পরে যেদিন কলেজ যায় ওই দিন আর কি অনিতা কলেজে আসে, এসে ওকে ভাবিকে কিছুটা পায়েস দেয় একটা বাড়িতে করে। তো ভাবি জিজ্ঞেস করে যে পায়েস কেন হঠাৎ? তো তখন বলে যে আজ আমার জন্মদিন, আমার মা পায়েসটা রান্না করছে স্পেশালি তোর জন্য। আমি বলছি যে আমার কলেজে মাহমুদা নামে একটা ভালো বান্ধবী আছে। তো ভাবি আর কি সাধারণভাবেই পায়েসটা খায়। পায়েসটা খাওয়ার পরে ভাবি যখন বাড়িতে আসার পরে বাড়িতে আসে মানে বাস থেকে নেমে যখন বাড়িতে আসবে এই রাস্তাতেই ফোন আসে ভাবির বাবার বাড়ির থেকে যে ভাবির মা মারা গেছে। কিভাবে? তো হঠাৎ করেই স্ট্রোক করে বা উঠান দিয়ে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে, হঠাৎ করে স্ট্রোক করে ওখানে উঠানে পড়ে গেছে, ওখানেই মারা গেছে, স্পট ডেথ। তো ভাবি তো তাড়াতাড়ি করেছে। তো আমাদের বাড়ি হচ্ছে খুলনা আর ভাবির বাবার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, তো অনেকটা দূর। আচ্ছা, তো যাইতে আসতে একদিন সময় লেগে যায়। তো ওখানে মায়ের দাফন কাফন করে ভাবির আবার ওই সময় কি একটা পরীক্ষা ছিল, তো ভাবির বাধ্যতামূলক আসতেই হবে। তো ভাবি চলে আসার পরে ওই এত কিছু হয়ে গেল, যাওয়ার পরে ওনার তো মন মানসিকতা তেমন একটা ভালো না, ওনার পড়াশোনার দিকেও মন নাই, বাড়ির কাজের দিকেও মন নাই। তো এভাবে চলার পরে প্রায় 2-3 দিন চলে যায়, ভাবির মা আগে মারা গেছে। 2-3 দিন চলে যাওয়ার পরে ভাবি পরের দিন কলেজ যাওয়ার পরে অনিতার সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। অনিতা আবার বলে যে কিরে আন্টি নাকি মারা গেছে, সে অনিতাকে কিন্তু বলে নেই। অথচ কলেজ যাওয়ার পরে অনিতা ওরে ভাবিরে জিজ্ঞেস করতেছে যে আন্টি নাকি মারা গেছে, এটা ওর জানার কথা ছিল না। তো তখনই আর কি ভাবির সন্দেহ হয়, কারণ ওই যে প্রথমে একটা শত্রুতা ছিল, সবাই বলেছিল যে মেয়েটা ভালো না, তোমার সাথে ঝগড়া করা ভালো হয়নি। তো ভাবি কলেজ থেকে ফিরে এসে শুনে যে ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে, ভাইয়ার মাথায় অনেকটা কেটে গেছে। তো ভাইয়ার যখন পরে জিজ্ঞেস করে যে অ্যাক্সিডেন্টটা হইলো কীভাবে, তো আমাদের এদিকে তো ভ্যান গাড়ি চলে, তো ওই ভ্যানে করে ভাইয়া কিছু জিনিসপত্র নিয়ে আসছিল। তো একটা মোড় ঘোরার পরে ভাইয়া বলছে যে আমি মোড়টা ঘোরার পরেই দেখলাম যে মোড়ের একবারে কোনায় লম্বা কালো জুব্বা পরা একজন লোক দাঁড়ায় আছে। আমার ধাস করে ভ্যান তো আবার খুব বেশি গতিতে চলতে পারে না, সাধারণ আস্তে আস্তে। তো ভাইয়ারে টান মেরে রাস্তা থেকে ফেলাই দিল নিচে, ওই জুব্বা পরা লোকটা। পড়ে গিয়ে ভাইয়া যখন ব্যথা পেয়ে যখন হাতের দিকে মাথার দিকে দেখে যে রক্ত বেরোচ্ছে, তখন তাকায় দেখে যে ওইখানে কেউ নাই, ওই সে কালো জুব্বা পরা লোকটা নাই। তো এরপরে এত কিছু হয়ে গেল, তখন ভাবি তো ভাবতেছে যে এতগুলো ঘটনা এত কোনো কোইন্সিডেন্স হতে পারে না। হ্যাঁ, ভাবিকে কেন্দ্রিক। তো ভাবি তখন কি করে, ভাইয়াকে ঘটনাটা বলে যে জানো আসলে ব্যাপারটা এই এত কিছু হচ্ছে, আমি ওই কালো জুব্বা পরা লোকটাকে অনেকদিন থেকেই দেখছি। আচ্ছা, তো মানে ওই যে প্রথম দিকে তার একবার মানে চুল কাটানো হয়েছিল, পরবর্তীতে আবার আমি নিজে থেকেই বলছি তারপরে মিষ্টি জাতীয় একটা খাবার খাওয়ানো হয়েছিল। সো দ্যাট মিন্স যে আপনারা ধারণা করছেন যে ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু একটা করা হয়েছে। ধারণা বলতে এই ভাইয়াকে এই ঘটনা বলার পরে ভাইয়া আবার এটা আমাদের নামাজ শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে গেছে পরে, তো ওই মসজিদের হুজুরের সাথে ব্যাপারটা বলে যে হুজুর এই ব্যাপার। তো হুজুর আর কি ওই দিন বিকালবেলা আসরের নামাজ পড়ে আমাদের বাড়িতে এসে ভাবির সাথে কথা বলে। তো ভাবিরে এসে অনেক কিছু জিজ্ঞেস করে, যে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করার পরে শেষের দিকে গিয়ে বলে যে মানে কোনো জায়গায় উনি আসলে কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না যে আসলে ঘটনাগুলো কারণ করতে পারে। তো জিজ্ঞেস করে যে মা তুমি চুল আঁচড়িয়ে চুলগুলো কোথায় রাখো? তো বলে যে আমার ঘরে এখানে। তো দেখা দেয় যে ঘরের এক কোণে একটা পলিথিনের ভেতরে চুল রাখা। তো বলে যে তুমি কি লাস্ট কয়েকদিনের মধ্যে তুমি কি পার্লারে গিয়ে চুল টুল কাটো? এভাবে উনি সাধারণভাবে জিজ্ঞেস করে যে মেয়েরা তো পার্লারে গিয়ে চুল কাটে, তুমি কি চুল কাটছো? তো বলে যে হ্যাঁ, আমার একটা বান্ধবীর সাথে আমি গিয়ে চুল কেটেছিলাম। তো বলে যে তাহলে তুমি এক কাজ করো, আমি এখন তোমার একটা তাবিজ দিচ্ছি, তুমি আপাতত এই তাবিজটা রাখো, তুমি আজকে
আমি আসলাম, আমি আবার কালকে আসরের পরে একবার আসবো, যদি এসে তারপরে আমি তোমাকে বাদবাকিটা বলবো। তো ওই একটা তাবিজ দিয়ে যাই ভাবির গলায় আর কি, ওটা ঝুলিয়ে রাখে। তো পরদিন আবার ওই হুজুরটা, ওই দিন ওর পরে আর কিছু হয় নাই। তারপরে শনিবার দিন কলেজ গেছে, কলেজ থেকে আসছে, কিছু হয়নি, নর্মালি সব কিছু। আর ভাবির শরীরটাও একটু ভালো। আর ওই আসরের পর যখন হুজুর আসছে তখন হুজুরে জিজ্ঞেস করে যে এখন পর্যন্ত কোনো, তো ভাবি বলে যে না হুজুর এখনো পর্যন্ত তো তেমন কিছু হয় নাই। কয় যতটুকু আমি বলতে পারি, ওই যে চুল যে তুমি কাটছিলা আর তারপরে যে তোমার পায়েস খাওয়ানো হয়েছিল, তো এটাতেই তোমার এই হিন্দু বান্ধবী তো ওদের আবার যে তান্ত্রিক থাকে, ওই তান্ত্রিকরা আর কি কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করে ভাবির উপরে এসে। এবং ওই হুজুর বলছিল যে মা তুমি যদি তোমার স্বামীরে আরও দেরি করে জানাইতা, দেখা গেছে যে 1 সপ্তাহ বা 1 মাস পরে যদি জানাইতা, এমনও হতে পারতো যে আজকে তোমার হাজব্যান্ডরে টান দিয়ে ভ্যান থেকে ফালাই দিয়ে মাথা কেটে গেছে, এমনও হতে পারতো তোমার হাজব্যান্ডটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারাও যেতে পারতো। তো ভাইয়া এরপরে আর কিছু হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ আরিফ আহমেদ। আজকের যে ঘটনাটি আমি নিয়ে এসেছি এটি কুড়িগ্রামের কাঁঠালবাড়ির একটি ঘটনা। কাঁঠালবাড়ি থেকে শেয়ার করেছে সাদনান সাব্বির নামে একজন। তো রাসেল ভাই, আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা। আমরা জানি রিসেন্ট এসএসসি পরীক্ষা হলো এবং এই পরীক্ষার মধ্যে ঘটা ঘটনাটি। তো রাসেল ভাই, আমি শুরুতেই কিছু বিবরণ দিয়ে নিই। সাদনান সাব্বির একজন মাদ্রাসার স্টুডেন্ট। তো সে মাদ্রাসার কোরআন হাফেজ শেষ করে সে আর কি জেনারেল লাইনের মতো মাদ্রাসার লাইন থেকে পরীক্ষা দিচ্ছে। তো সে তার বাড়ি কাঁঠালবাড়িতে হয় এবং সে পড়াশোনা করেছিল লালমনিরহাট থেকে। তো লালমনিরহাটে পড়াশোনা করায় তার সেন্টারটি পরে হলো, পরীক্ষার সেন্টারটি পরে হলো আদিতমারিতে, যার কারণে তাকে করতে হয় কি আদিতমারিতে এসে পরীক্ষা দিতে হয়। যেহেতু তার বাড়ি কুড়িগ্রাম, সেহেতু এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে পরীক্ষা দেওয়া তার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় এবং সময় মেনটেন করাটা একটু খুব দুষ্কর। যেহেতু সে ভালো ছাত্র ছিল, তো সে করে কি, সে তার বন্ধুর বাড়িতে, তার বন্ধুর মা তাকে সেখানে থাকার জোর করার কারণে সে চিন্তা ভাবনা করে কি সেখান থেকেই সে পরীক্ষাটি দেবে তার বন্ধুর বাড়িতে। তার বন্ধুর নাম ছিল মুস্তাফিজ। তো মুস্তাফিজ আর সাব্বির একখানে থেকেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সাব্বির করে কি, পরীক্ষা যখন শুরু হবে তার 2-3 দিন আগেই সেখানে যায়, গিয়ে সেখানে থাকা শুরু করে এবং সেখান থেকে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে থাকে। তো এর মধ্যে হঠাৎ পরীক্ষার সে 3 দিন আগে যেহেতু সেখানে যায়, তো প্রথম 2 দিন তার সাথে কোনো ঘটনা ঘটেনি বা সে কোনো কিছু টের পায়নি। তো পরীক্ষার আগের দিন রাতে সাব্বির পড়ছিল এবং তার বন্ধু মুস্তাফিজ ঘুমিয়েছিল। তো সাব্বির পড়ার সময় একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে হঠাৎ করেই তার গাটি শিউরে ওঠে এবং গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় এবং রুমের মধ্যে একটি ঠান্ডা বাতাস অনুভব করতে থাকে। সে বুঝছিল না যে কী সমস্যা এবং সে তার মতো করে পড়াশোনা করতে থাকে। সাব্বির হুট করে দেখে কোথাও থেকে একটা জিনিস পড়ে যাচ্ছে, দরজার মধ্যে টকটক শব্দ হচ্ছে, মানে বিভিন্ন ধরনের অস্বাভাবিক জিনিস তার সাথে ঘটছে। যাই হোক, সাব্বির যেহেতু ছোটবেলা থেকেই কোরআনে হাফেজ ছিল এবং মাদ্রাসা লাইনে পড়ার কারণে সে একটু সূরা কালাম এবং আরবি পড়া মুখস্থ ছিল, যার কারণে সে বেশি একটা ভয় পায়নি। সে ভয় পেলেও সূরা কালাম পড়ে নেয়। যাই হোক, সেদিন কেটে যায় এবং পরের দিন সাব্বির পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে আসে, সে কাউকে এই বিষয়টি জানায় না। তো স্বাভাবিকভাবেই দিন যাচ্ছিল এবং সাব্বির পরের দিনও স্বাভাবিকভাবেই যায়, পরের দিনও কোনো সমস্যা ঘটেনি এবং তারপরের দিনে আবার একই ধরনের সমস্যা ঘটে। সাব্বির আবার পড়তে বসেছে, মাহফুজ সেদিন সম্ভবত ঘুমিয়েছিল। সেদিনও সাব্বির লক্ষ্য করে কি তার গা হঠাৎ শিউরে ওঠে। হ্যাঁ, সে বুঝতে পারে যে রুমের মধ্যে কোনো জিনিসের আবির্ভাব হয়েছে এবং সে বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে।
সে দেখে হঠাৎ করে এপাশে ওপাশে শব্দ হয়। সে আসলে বিষয়টি সেভাবে আমলে নেয়নি এবং সেদিনও সে বেশি একটু ভয় পায়নি। যাই হোক, সেদিন সে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে উঠে সকালবেলা ভোরবেলা সে পড়তে বসবে। ভোরের আগে আবার এই একই ধরনের ঘটনা। তো সে একটু ওই সময় একটু রাগী হয় বা একটু ভয়ই পায়, যার কারণে সে করে কি, সে মুস্তাফিজের আম্মুকে ডিরেক্ট গিয়ে জিজ্ঞাসা করে যে আন্টি, আমার সাথে তো এরকম হচ্ছে, তা আসলে কি সমস্যা এখানে, আমি তো বুঝতেছি না, এখানে কি কোনো সমস্যা আছে নাকি। পরবর্তীতে মুস্তাফিজের আম্মু সাব্বিরকে বলে যে বাবা, এখানে একজন এরকম আছে তো, যে সবসময় যাওয়া আসা করে, তো বাবা এখানে তুমি ভয় পেও না, তুমি সাহস নিয়ে থেকো, সে তোমার কোনো ক্ষতি করবে না, তুমি তাকে দেখে কখনো ভয় পাবা না এবং দোয়া দরুদ পড়বা, সে তোমার ক্ষতি করবে না। এবং পরবর্তী সময়ে সাব্বির মুস্তাফিজকে এই কথাটা জিজ্ঞাসা করে। মুস্তাফিজ তখন বলে যে দোস্ত, তুই এটা ভয় পাবি, যার কারণে আমি তো বলিনি, এরকম একটা সমস্যা আছে, কিন্তু এটা আমাদের কখনো কোনো ক্ষতি করেনি বা করার চেষ্টা করেনি। যাই হোক, এই বলে মুস্তাফিজ বলে যে তুই শান্ত থাক, কোনো টেনশন নিস না। সাব্বির আবার করে কি, এই ঘটনাটি সে তার বাড়িতে জানায় না, সে স্বাভাবিকভাবেই মনে করে যে না, আমি তো পারবো, বাড়ির মানুষকে বললে বাড়ির মানুষ টেনশন করবে। যাই হোক, সে এই কারণে বাড়ির মানুষকেও জানায় না। পরবর্তী সময় সাব্বির সেখানে পড়াশোনা করে এবং পরীক্ষাগুলো দেয়। পরীক্ষা দেওয়ার মানে লাস্ট পরীক্ষা 5 দিন আগে, মানে 5টা পরীক্ষা বাকি থাকার আগে আরেকবার একটি সমস্যা হয় এবং সাব্বির তখন একাই রুমের মধ্যে ছিল এবং বাড়ির মানুষরা কোথাও বাজার করতে বা কোথাও এখানে গিয়েছিল। সাব্বিরের বাড়ির মধ্যে একাই পড়াশোনা করায় সেই অশরীরী বা কিছু একটা রুমে প্রবেশ করে। সাব্বিরের শরীর তখন শিউরে ওঠে। সাব্বির তখন বুঝতে পারে যে তার উপস্থিতি সে অনুভব করতে পারে। তখন সাব্বির করে কি, সে মনে মনে আয়াতুল কুরসি এবং বিভিন্ন ধরনের সূরা পড়তে শুরু করে। তো হঠাৎ করেই সে সাব্বিরকে একটু ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সাব্বির ভয় পাচ্ছিল না, যার কারণে সে সাব্বিরকে আরো ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সাব্বির ভয় পাচ্ছিল না। সে সাব্বিরকে দেখা দেয়। সাব্বির তাকে সরাসরি দেখে এবং সরাসরি দেখার কারণে সাব্বির অজ্ঞান হয়ে যায় এবং তার জ্ঞান ফেরে অনেকক্ষণ পর। এবং বাড়ির মানুষরা যখন এসে দেখে যে সাব্বির অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন তারা বুঝতে দেরি থাকে না যে তার সাথে কি হয়েছিল। পরবর্তী সময় সাব্বিরের আব্বু আম্মু, তার বোন সেখানে যায়, গিয়ে দেখে যে আসলে কি ঘটনা ঘটেছে, কারণ তারা কিছুই জানতো না। পরে গিয়ে সাব্বিরের জ্ঞান ফেরে এবং সাব্বিরকে সবকিছু জিজ্ঞাসা করে। সাব্বির সবকিছু খুলে বলে। এরপর সাব্বিরের মা মুস্তাফিজের মাকে জিজ্ঞাসা করে যে ভাবি, এখানে কি সমস্যা। তখন মুস্তাফিজের মা বলতে শুরু করে যে ভাবি, আমাদের পাশের বাসায় একজন মহিলা থাকে, তো ওনার শাশুড়ি কালো জাদু করেছিল, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের উৎপাত হয়। হ্যাঁ, সাব্বিরও এইটা দেখেছিল, শুনেছিল যে তাদের পাশের রূপ, যার কারণে সেখানে অনেক ধরনের উৎপাত হয় এবং সেই জিনগুলো মাঝে মাঝে করে কি ওই পাশ দিয়ে এসে এই পাশে ঘুরে যায়, যে দেখে যে এরা কি করছে কি না করছে, আসলে এই পাশে কে থাকে না থাকে, তো এই পাশে ঘুরে যায়। ভাবি এরকম কোনো সমস্যা নাই, সাব্বির হয়তো বা ভয় পাইছে, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে, এরকম কোনো সমস্যা নেই। পরবর্তী সময় সাব্বিরের আম্মু করে কি, সাব্বিরকে সেখান থেকে নিয়ে আসে এবং তাকে বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেশার দেয় যে সেখানে থাকা যাবে না, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে, যার কারণে সাব্বিরকে সেখান থেকে নিয়ে আসে এবং সাব্বির পরবর্তী পরীক্ষাগুলো তার বাড়ি থেকেই দেয়। তো রাসেল ভাই, এটা আমি আজকে যে ঘটনাটি শেয়ার করলাম, এটা একটি সত্যি ঘটনা। হ্যাঁ, এটা একদম সত্যি ঘটনা এবং সাব্বিরের সাথে তার নিজের বাড়িতে আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং সাব্বির একজন মাদ্রাসা স্টুডেন্ট হওয়ায় সে বগুড়া জামিল মাদ্রাসায় পড়তো এবং সেখানে বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে।
পরবর্তী সময় আমি সময় পেলে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাগুলো সে আমার সাথে শেয়ার করছে। তো রাসেল ভাই, আজকের ঘটনা আমি এখানেই শেষ করছি। আজকের ঘটনা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি পরবর্তী সময় সাবজেক্টের আরও অনেক ঘটনা শেয়ার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।